চরিত্রহীনকে বাড়িতে আশ্রয় দিয়ে ভুল করেছিলাম তোর মতো এক ধর্ষণকে বিয়ে করে। ভুল হয়েছিল আমার তোর মতো এক কুলাঙ্গারের সাথে বিয়ে নামক এই পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়ে। আজ আমি আমার করা ভুলগুলো সংশোধন করব। তোর মতো একজন ধর্ষকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোরা জানোয়ার, নিকৃষ্ট পশু, তোদের মতো নারী দেহ লোভী দর্শকদের বাঁচার কোনো অধিকার হয় না। তোদের শুধু মরার অধিকার আছে, বেঁচে থাকার নয়। ধর্ষণের অভিযোগে মাত্র 17 বছর বয়সে জেল খাটতে হয় আমাকে। আজ দীর্ঘ 9টা বছর পর অন্ধকার এক দালান ঘর থেকে বাইরে বের হয়ে দীর্ঘ একটা শ্বাস বুকে নিয়ে হাঁটা শুরু করলাম নিজের আপন গন্তব্য। এই 9 বছরে একটা বারের জন্যও নিজের আপন পরিবার বলতে কেউ আমার সাথে দেখা করতে আসেনি, আর আসবেও বা কেন? তাদের কাছে তো আমি একজন ধর্ষক, চরিত্রহীন ছাড়া আর কিছুই নয়। কোনো পরিবার হয়তো চাইবে না একজন ধর্ষকের সাথে কোনো রকম সম্পর্ক বজায় রাখতে। তাদের প্রত্যেকের সামনে আমি সেদিন মৃত্যু হিসাবে গণ্য হয়েছিলাম, যেদিন ধর্ষক হিসাবে সবার সামনে প্রমাণিত হয়েছিলাম। জানি না ঠিক এত বছর পরেও নিজ আপন পরিবার সম্মুখে দাঁড়ালে তারা কি আমায় মেনে নিবে, নাকি ধর্ষক, চরিত্রহীন কুলাঙ্গার বলে লাঞ্ছনা অপমান করে দূর দূর করে রাস্তার কুকুরের মতো তাড়িয়ে দিবে। হয়তো এতদিন আমার চেহারাখানিও তাদের মন থেকে মুছে গেছে। কামালপুর স্টেশন থেকে নিজ গ্রামের যাওয়ার ট্রেনের ওঠার 10 মিনিট পর ট্রেন চলতে শুরু করলো। ট্রেন যতই সামনের দিকে এগোচ্ছে আমার কষ্ট ভরা বুকের ভিতর থাকা হার্টবিট ততই বাড়ছে। টাকা না থাকায় নিজের সিট বলতে কিছুই নেই, তাই তো বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমায়। অতঃপর প্রায় 5 ঘন্টা পর সেই চিরচেনা গ্রামের মাটিতে পা রাখলাম আমি, যে গ্রামের সাথে জড়িয়ে রয়েছে আমার অনেক স্মৃতি। আমি খুবই নিশ্চিত আমার পরিবারের সবাই আমাকে অপমান লাঞ্ছনা করে ফিরিয়ে দিবে। তারপরেও বেহায়াদের মতো এখানে আসার আমার একটা কারণ আছে, আর সেটা হলো নিজ জন্মদাতা পিতামাতা সহ পরিবারের সবার মুখখানি একটিবার হলো দেখার জন্য। কতদিন হয়ে গেল তাদের দেখি না। আমার প্রতি তাদের মনে ঘৃণা জমা থাকলেও আমার মনে আজও ঠিকই আগের মতোই তাদের প্রত্যেকের জন্য রয়েছে বুক ভর্তি ভালোবাসা। ধীর পায়ে এগিয়ে যাচ্ছি নিজ বাড়ির নিকট। অতঃপর বাড়ির সামনে আসতেই কিছুটা অবাক না হয়ে আর পারলাম না আমি, কারণ পুরো বাড়িটা এমনভাবে সাজানো দেখে মনে হচ্ছে আজ কারোর বিয়ে হবে। কিন্তু সেটা কার? হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত রেখে বলল, কে তুমি? সে আমাকে চিনতে ভুল করলেও আমি ভুল করিনি, কারণ সে আমার বড় ভাই। চোখের অশ্রুগুলোকে বাধা দিয়ে বললাম, ভাইয়া তুমি আমায় চিনতে পারলে না? আমি শাহরিয়ার। আমার কথাটা শুনে ভাইয়া কিছুটা অবাক হয়ে বেশ কিছুক্ষণ চুপ করে আমাকে ভালো করে দেখার পর রাগান্বিত কণ্ঠে আমায় বলল, তুই আর কোন সাহসেই বা এই বাড়ির সামনে এসেছিস? তুই কি ভুলে গেছিস আজ থেকে 9 বছর আগেই তোর জন্য এ বাড়ির দরজা সীমানা সব কিছুই বাবা নিষিদ্ধ করেছিল? তারপরেও কেন এসেছিস সেখানে? আর তুই কি চাস? সবই তো শেষ করে দিয়েছিস। যে বাবা তোকে আদর ভালোবাসা দিয়ে মাথায় করে রেখেছিল, তুই তাকে কষ্ট দিয়েছিস, তার ইচ্ছে আশা আকাঙ্ক্ষা সব ভেঙে দিয়েছিস, প্রচুর কাঁদিয়েছিস, গ্রামবাসীদের সামনে বাবার সম্মানহানি করিয়েছিস। একটা মেয়ে সব থেকে মূল্যবান জিনিসটা কেড়ে নিয়ে চাচা চাচিকে তুই প্রচুর কাঁদিয়েছিস, কারণ ওনাদের মেয়ে আজ ধর্ষিত শুধুমাত্র তোর জন্য। এমনকি মায়ের হার্ট অ্যাটাকের মৃত্যু শুধু তোর জন্যই হয়েছে। সেদিন তুই যদি এরূপ জঘন্যমূলক কাজটা না করতি তাহলে আজ মা জীবিত থাকতো। শুধুমাত্র তোর জন্য আজ মা বেঁচে নেই। তোর জন্য আমাদের সর্বদা হাসি খুশি আনন্দে থাকার পরিবারটা আজ হাসতেই ভুলে গিয়েছে। সব কিছুর জন্য একমাত্র তুই দায়ী। ছি, তোর মতন ভাইকে আমি ধিক্কার জানাই, তাই না? আজ খুব একটা অবাক হচ্ছিস না, তাই না? বাড়িটাকে এভাবে সাজানো দেখে জানিস আজকার বিয়ে হতে যাচ্ছে সেই মেয়েটা যাকে তুই সমাজের চোখে কলঙ্কিত করেছিস, যার সতীত্বে তুই দাগ লাগিয়েছিস, 9 বছর জেল খেটে এসেছিস। হ্যাঁ, আজকে তারই বিয়ে। ভালো এটাই হবে, চলে যায় এখান থেকে। তোর সাথে এবারই সম্পর্ক সেদিনই ভেঙে গিয়েছিল, যেদিন তুই নিজের আপন চাচাতো বোনকে ধর্ষণ করেছিলিস। জানি না ভাইয়া তুমি আজও বিশ্বাস করবে কিনা, তারপরেও আমি এক কথাই আবারও বলছি, যে কথা আজ থেকে 9 বছর আগেও সবার সম্মুখে গলা ফাটিয়ে চিৎকার করে বলছিলাম, আমি নির্দোষ।
9 বছর জেল খেটে আসার পরে এরূপ কথা বলতে তোর কি একটুও লজ্জাবোধ করলো না? সত্য বলতে লজ্জা কিসের? তোকে আবারও খুব ভালো করেই বলছি, প্লিজ তুই এখান থেকে চলে যা, আর অশান্তি সৃষ্টি করিস না। শুধু বাবাকে একবার দেখতে চাই, কথা দিচ্ছি বাবাকে দেখে আমি চলে যাব। বাবা তোর মতন চরিত্রহীনকে কেন দেখা দিবে? কেন বুঝতে চাইছিস না তুই? ভাইয়া একটু বেশি চিৎকার করে ফেলল, যার ফলে ভাইয়ার চিৎকার শুনে বাবা এবং চাচা উভয়ে বাড়ি থেকে বের হয়ে এলেন এবং ভাইয়াকে জিজ্ঞাসা করলেন। কি হয়েছে? ভাইয়া কিছুটা আমার দিকে তাকিয়ে আমাকে আঙুল দিয়ে ইশারা দিয়ে দেখিয়ে বলল, ওই যে দেখো 9 বছর জেল খেটে দিয়ার সর্বনাশাকারী এসেছে। ভাইয়ার কথা শুনে বাবা সঙ্গে সঙ্গে তার মুখ ঘুরিয়ে নিলেন। চাচা এসে আমাকে 4-5টা থাপ্পড় দিয়ে বললেন, তোর মতো কুলাঙ্গার কোন সাহসে এখানে আবার পা রাখার সাহস পায়? চাচা হয়তো বিশ্বাস করবে না, তারপরও আবারও বলছি, আমি তোমার মেয়ের সর্বনাশ করিনি সেই দিন। চুপ কর, তোকে নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, কিন্তু কি পেলাম বদলে? কেন তুই আমার মেয়ের সুখ দেখতে পারিস না? আজকে এখানে তুই এই বিয়ে ভেঙে আবার আমার মেয়ের সর্বনাশ করতে এসেছিস। জানি না কতক্ষণ লাঞ্ছনা অপমান সহ্য করতে হয়েছে আমায়, তবে বেশক্ষণ আর সেখানে থাকতে পারিনি। সোজা আমার স্টেশনে চলে আসলাম। আসার সময় ছোট ছোট ছেলেমেয়েরা চিল্লাচিল্লি করে আমাকে ইট পাথর ছুঁড়ে মেরেছিল, যেন মনে হচ্ছিল তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা চলছিল, কে কত বেশি আমাকে ইট পাথর টুকরো মারতে পারে। সবগুলো আমার শরীরের বিভিন্ন অংশে লাগলেও তবে একটা আমার কপালে এসে লেগেছিল। একটুর জন্য চোখ বেঁচে গিয়েছিল, কিন্তু কপাল থেকে সেই মুহূর্তে বেশ খানিকটা রক্ত পড়ছিল। শুনেছি ঢাকা শহরটা ছোট হলেও সেখানে রাত কাটানোর বহু জায়গা রয়েছে। অতঃপর ঘুরে ফিরে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। আবার সে আগের মতোই 5 ঘন্টা অতিবাহিত হওয়ার পর প্রায় রাত 10 ঘটিকার সময় ঢাকায় এসে পৌঁছালাম আমি। অতএব নিরিবিলি এক রাস্তাকে চিহ্নিত করে সে রাস্তা দিয়ে আনমনে হেঁটে যাচ্ছি। ঠিক জানি না কোথায় যাচ্ছি, তবে পা যতক্ষণ চলছে এভাবেই চলতে থাকুক। হঠাৎ দ্রুত বেগে একটা পুলিশের গাড়ি আমার সামনে এসে ব্রেক করে এবং গাড়ি থেকে কয়েকজন পুলিশ নেমে এসে আমাকে জোর করে গাড়িতে উঠিয়ে থানায় নিয়ে এসে আমি নাকি বিভিন্ন মেয়েদেরকে দিয়ে দেহ ব্যবসা করাই। সে অপরাধে আমাকে সারা রাত প্রচুর মারধর করে। পরের দিন সকালে আবার ঠিক ছেড়ে দেয়। তখন আমি খুবই আশ্চর্য হয়ে গেলাম, কারণ এত তাড়াতাড়ি ছাড়া আমি কি করে পেলাম। পরবর্তীতে আমি বহু কষ্টে জানতে পারলাম এটা তারই ষড়যন্ত্র, যার জন্য কোনো অপরাধ না করার পরেও আমাকে বিনা দোষে 9 বছর জেলখানার অন্ধকারে দালানে পার করে দিতে হয়েছে। শরীরে অজস্র ব্যথা নিয়ে রাস্তা পারাপার করার চেষ্টা করছি। জানি না সত্যি কি আমি রাস্তা পার করতে সক্ষম হব। ঘোরাতে ঘোরাতে উপরে প্রায় নিকট চলে এসেছিলাম, আর সেই সময় হঠাৎ কিছু একটা উড়ে এসে আমার চোখের গভীর প্রবেশ করে, যার জন্য আমি এক চোখ দিয়ে বেশ ঝাপসা দেখছিলাম। আর সেই সময় কোনো এক গাড়ির শিকার হয়ে যায় আমি। রাস্তার মাঝে পড়ে আছি আমি, অশ্রুতে টলমল করা চোখ দিয়ে তাকিয়ে আছি নিজ শরীর থেকে টপ টপ করে বেয়ে বেয়ে পড়া তাজা লাল রক্তের দিকে। কখনো একসাথে নিজের এত রক্ত নিজ চোখে দেখিনি। চোখগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কেন প্রতিবারই আমার সাথে এমন হয়? জানি না কখন আমার জ্ঞান ফিরেছে। যখন আমি চোখের পাতা মেলাইয়া তাকাই, তখন আমি আমার পা থেকে শুরু করে শরীরের বিভিন্ন অংশে ব্যান্ডেজ করা দেখতে পেলাম। বিশেষ করে পায়ে সবচেয়ে বেশি ব্যান্ডেজ করা দেখতে পেয়েছিলাম। জ্ঞান ফেরা মাত্রই শরীরে অজস্র যন্ত্রণা যেন আমাকে চিড়ে চিড়ে খাচ্ছিল। অজস্র যন্ত্রণা আর সহ্য করতে না পেরে শেষমেশ চিৎকার দিয়ে উঠতে বাধ্য হলাম। অতঃপর একটা ডাক্তার ছুটে এলেন, সম্ভবত উনি মেয়ে হবেন। এসে আমাকে একটা ঘুমের ইঞ্জেকশন দেন এবং তার সাথে থাকা একটা নার্সকে খুব সতর্ক তার সাথে বললেন আমার আবার জ্ঞান ফিরলে এই ওষুধগুলো খাওয়াই দিতে এবং আমার যত্ন নিতে। এবং পরিশেষে উনি বললেন আমি যেন এই মুহূর্তে কিছুতেই জানতে না পারি যে আমি আর কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবো না। কিন্তু কথাটা যখন তিনি নার্সকে বলছিলেন সেই সময় আমার কিছুটা শ্রেণ ছিল। পরিশেষে আমার ঘুমের নদীর অতল গভীরে তলিয়ে গেলাম। পরবর্তীতে আমার যখন জ্ঞান ফিরে তখন নার্স আমাকে কিছু ঔষধ খাওয়াইয়া দেন। এখন পায়ে খুব যন্ত্রণা হচ্ছে, আর হবেও না কেন
সবচেয়ে বেশি তো পায়েই চোট পেয়েছি, আর এর জন্যই হয়তো আমি আর কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবো না। পাশে নার্স দাঁড়িয়েছিলেন। আমি তাকে উদ্দেশ্য করে বললাম, দুনিয়াটা বড়ই অদ্ভুত, তাই না? আচ্ছা, এমন কেন হয় বলুন তো? অপরাধীরা বেঁচে যায়, সর্বদা নির্দোষরা কেন ফেঁসে যায়? হঠাৎ আমার এমন কথা যেন নার্সকে বেশ অবাক করে দেয়। অতএব তিনি বেশ খানিকটা অবাক হয়ে বললেন, কি বলছেন আপনি এসব? বুকে থাকা কষ্টগুলো বুকের মধ্যেই ধামাচাপা দিয়ে হাজারো বাধাকে অপেক্ষা করে মুখে হালকা হাসি এনে বললাম, না, কিছু না। আসলে আমাকে হাসপাতালে কে নিয়ে এসেছেন? ম্যাডাম নিয়ে এসেছেন? কেউ? উনি এই হাসপাতালে একজন সুনামধন্য ডাক্তার। উনি আপনাকে রাস্তার মাঝখানে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে এসে নিজেই আপনার চিকিৎসা করেছেন। ও আচ্ছা। অতঃপর নার্স চলে গেলেন, আর আমি চোখ বুজে সে হারানো দিনগুলোর প্রতি মন নিবেশ করে চেষ্টা করছি। কতই না ছিলাম সুখে, কিন্তু মাঝখানে কি থেকে কি হয়ে গেল। দোষ না করেও কেন আজ আমার নাম অপরাধীদের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। কখনো ভাবতে পারিনি আমার জীবনও একসময় আধার ঘনিয়ে আসবে, যা আমার জীবনের অনেকটা পরিবর্তন ঘটিয়ে দিতে সক্ষম হবে। আবার চোখের পাতা মেলে তাকালাম। কারোর সুন্দর মিষ্টি কণ্ঠে সামনে দাঁড়িয়ে আছে অপরূপ সৌন্দর্যের অধিকারী একজন মেয়ে, পরনে ডাক্তারি পোশাক। হয়তো ইনি সে, যে আমাকে রাস্তা থেকে এখানে নিয়ে এসে আমার চিকিৎসা করাচ্ছেন। তিনি আমার কিছুটা নিকট এসে বললেন, তা এখন কেমন লাগছে আপনার? ভালো না। কেন? কি হয়েছে? কষ্ট বা খারাপ লাগছে নাকি? কষ্ট, যন্ত্রণা, বেদনা আমার শরীরে নয়, আমার মনের, বুকের ভিতরে, অন্তরের। আমার এমন অদ্ভুত কথা শুনে তিনি গভীর কণ্ঠে বললেন, কেন? প্রেমে ব্যর্থ হয়েছে নাকি? না, কিন্তু তার চেয়ে অধিক কষ্ট আমার। এত কষ্ট কিসের আপনার? সবকিছু সবাইকে বলা যায় না ম্যাডাম। অবশ্য একজন রোগী চাইলে তার ডক্টরকে ফ্রেন্ড মনে করতেই পারে। তা তো অভ্যস্ত নয় আমি। আচ্ছা ঠিক আছে, নাই বা বললেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আচ্ছা ম্যাডাম, আমার সুস্থ হতে কতদিন লাগবে? খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন আপনি। আচ্ছা, আমি কি সত্যি আর নিজের পায়ে দাঁড়াতে পারবো না? হঠাৎ আমার এমন কথা শুনে উনি বেশ পরিমাণ চমকে যান। হয়তো বুঝতে পারছেন না আমি কি করে এ কথা জানতে পারলাম। এদিক ওদিক কয়েকবার তাকিয়ে বললেন, কি বলছেন এসব? কেন দাঁড়াতে পারবেন না? নিশ্চয়ই আপনি দাঁড়াবেন, হাঁটবেন, ছুটবেন, সব কিছু করতে পারবেন। আমাকে মিথ্যা আস্থা দিয়েন না ম্যাডাম। সেই সময় নার্সকে বলা আপনার কথোপকথন আমি শুনেছি। তখনও সেন্স বলতে আমার কিছুটা ছিল। আমার কথার কোনো উত্তর না দিয়ে এখন চুপ করে আছেন তিনি। হয়তো এই মুহূর্তে বলার মতো কোনো ভাষা তার কাছে নেই। অতঃপর তিনি কিছু না বলেই চলে গেলেন আমার সম্মুখ থেকে। তাতে কোনো ভ্রুক্ষেপ বলতে কিছুই করলাম না আমি। আবার নিজ চোখের পাতা বন্ধ করলাম। নিজের ভাগ্যকে বরণ করে নিয়ে বারবার মনে মনে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু মন আমার শান্ত কিছুতেই হতে যাচ্ছে না। রাতে আমার তিনি অর্থাৎ সেই ডাক্তার ম্যাডাম এসে আমাকে বেশ কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করেন এবং নার্সকে ওষুধ খাইয়ে দিতে বলেন। ওষুধ খাওয়ার পর তিনি আমায় প্রশ্ন করেন, আপনি কে? কি করেন? কোথায় থাকেন? বাসা কোথায়? আপনার পরিবার বলতে কে কেউ আছে? ওনার কথার উত্তরে আমি প্রচুর পরিমাণ কষ্ট নিয়ে একটা দীর্ঘশ্বাস নিয়ে বললাম, আমি অনাথ, আমার কেউ নেই, থাকার বলতে কোনো স্থান আমার নেই। অতঃপর তিনি সেদিন আর কিছুই জিজ্ঞাসা করেননি আমায়। আস্তে আস্তে সময়ের স্রোতে প্রায় 15 দিনের মতো অতিক্রম হয়ে গেল। আজ ডাক্তার ম্যাডাম অর্থাৎ রায় ম্যাডাম তার সঙ্গে করে আমাকে তার নিজ বাসায় নিয়ে এসে আশ্রয় দান করেন। সত্যি তার মনটা অনেক বড়, নইলে কেউ এভাবে অচেনা একটা ছেলেকে নিজের বাসায় আশ্রয় দিবে? রায় ম্যাডামের মতো তার মা বাবার মনটাও বেশ বড়। সত্যি তারা প্রত্যেকেই খুব ভালো মনের মানুষ। আমাকে খুব কেয়ার করেন, ভালোবাসেন, এমনকি নিজের ছেলের মতো সম্বোধন করেছেন। আস্তে আস্তে প্রায় 4টা মাস পার হয়ে গেল। আমি এখন মোটামুটি সুস্থ, তবে আমাকে হয়তো সারা জীবন হুইল চেয়ারে বসে থাকতে হবে। তার কারণ একটাই, ওই যে আমি নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা হারিয়ে ফেলেছি। আজ রায় ম্যাডামের সাথে তার মামাতো ভাইয়ের বিয়ের কথোপকথন চলছে। সবাই এত হ্যাঁ সম্মতি প্রকাশ করলেও রায় ম্যাডাম এখনো কোনো সম্মতি প্রকাশ করেননি। পরের দিন সকলেই রায় ম্যাডাম হাসপাতালে চলেছেন এবং তার
বাবা মা উভয়ই কোনো এক গুরুত্বপূর্ণ কাজে বাসা থেকে বের হন। বাসায় আমি আর কাজের মেয়েটা ছাড়া কেউ নেই। আমি হুইল চেয়ারে বসে বসে টিভি দেখছিলাম। তাছাড়া আর কি বা করার আছে আমার। কিছুক্ষণ পর বাসার কাজের মেয়েটা এক গ্লাস পানি আর একটা পাওয়ারি ওষুধ এগিয়ে দিয়ে বললেন, নিন, খেয়ে নিন। রায় ম্যাডাম একটু আগে ফোন করে আপনাকে এই ওষুধটা খেতে বলেছেন। অতঃপর আমি আর কিছু না ভেবে ঔষধটা খেয়ে নিলাম। কিন্তু আশ্চর্য, আজকের পানিটা কেন যেন আমার কাছে অন্যরকম লাগলো। হঠাৎ আমি আনব্রত কাশতে শুরু করলাম। কাশের সাথে রক্তপাত হচ্ছে আমার। গলায় সুর যেন আমার ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। খুব যন্ত্রণা হচ্ছে আমার। কিন্তু আমার এমন কেন হচ্ছে? কাজের মেয়েটার পানির সাথে আবার বিষ খাওয়াই দেয়নি তো আমায়? কাজের মেয়েটার দিকে তাকাতেই দেখতে পেলাম সে মুচকি মুচকি হাসছে। তার মানে আমার সন্দেহ ঠিক, সে আমাকে পানির সাথে বিষ খাওয়াই আছে। কিন্তু কেন? আমি তো তার কোনো ক্ষতি করিনি, তার সাথে কোনো অপরাধ করিনি। তাহলে সে কেন আমায় পানির সাথে বিষ খাওয়ালো? যন্ত্রণায় কিছু বলতেও পারছি না। আমি হুট করে হুইল চেয়ার থেকে ফ্লোরে পড়ে গেলাম এবং যন্ত্রণায় প্রতিনিয়ত ছটফট করতে আরম্ভ করলাম। আমার দেহ ধীরে ধীরে শীতল হয়ে আসছে। চোখ বুঝলেই শুধু বরাবর নিজের মৃত্যুকে দেখতে পাচ্ছি। অসহায়ের মতো পড়ে আছি কাজের মেয়েটার সম্মুখে। এখনও তার মুখের হাসি দেখতে পাচ্ছি। কিন্তু সে এমন কেন করলো আমার সাথে? তারপর আর কিছু মনে নেই আমার। বেঁচে থাকার ইচ্ছাটাও সে কবে হারিয়ে ফেলেছিলাম। মিটমিট করে চোখের পাতা মেলাতেই দেখতে পেলাম রায় ম্যাডাম সহ তার মা বাবা উভয়ই আমার সামনে বসে আছেন। তাদের দেখে বেশ উদাসীন ও চিন্তিত মনে হচ্ছিল। রুমে এক কোণে সেই কাজের মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ফ্যালফ্যাল করে কাঁদছে। স্পষ্ট হাতের 5 আঙ্গুলের ছাপ কাজের মেয়েটার শ্যামলী বর্ণের চেহারায় ফুটে উঠেছে। হয়তো কেউ কাজের মেয়েটাকে থাপ্পড় মেরেছে। এখনও কেউ খেয়াল করেনি যে আমার জ্ঞান ফিরেছে। সবাই নিশ্চুপ, চিন্তিত হয়ে বসে রয়েছেন। আর রায় ম্যাডামকে সবচেয়ে বেশি দুশ্চিন্ত মনে হচ্ছে। তার মুখে অনেক লুকায়িত কষ্ট কেন যেন আমি বেশ অনুভব করতে পারছি। অতঃপর রায় ম্যাডাম যখন বুঝতে পারলেন আমার জ্ঞান ফিরেছে, তখন তিনি এক দীর্ঘশ্বাস ছেড়ে কিছুটা শান্ত হলেন এবং কাজের মেয়েটাকে আমার সম্মুখে দাঁড় করিয়ে বললেন, বল, কার কথা এসব পড়েছিস? রায় ম্যাডামের কথার জবাবে কাজের মেয়েটা কান্না মাখা কণ্ঠে বললেন, আমায় মাফ করে দিন। আপনার মামাতো ভাইয়ের কথাতেই আমি ওনাকে বিষ খাইয়েছি। আপনার মামাতো ভাই আমাকে 10,000 টাকা দিয়ে বললেন আমি যেন ওনাকে পানির সাথে বিষ পান করাই। আর আমিও টাকার লোভ সামলাতে না পেরে কাজটা করে ফেলি। কাজের মেয়েটার কথাগুলো শুনে রায় ম্যাডামের মা বাবা দুজনেই একসাথে বলে উঠলেন, কিন্তু কেন? আসিফ কেন শাহরিয়ারকে বিষ খাইয়ে মারতে চাইছে? অতঃপর রায় ম্যাডাম তার মা বাবার কথা উত্তরে বললেন, কারণ আসিফ খুব ভালো করে উপলব্ধি করতে পেরেছিল যে আমি শাহরিয়ারকে ভালোবাসি। তাই শাহরিয়ারকে সরিয়ে দিতে নিজের রাস্তাটা পরিষ্কার করে আমাকে নিজের করে পেতে চেয়েছিল। ভাগ্যিস আমি সঠিক সময়ে হাসপাতাল থেকে বাসায় চলে এসেছিলাম, না হলে হয়তো শাহরিয়ারের বাঁচা অনিশ্চিত হয়ে যেত। আর শাহরিয়ারের যদি কিছু হয়ে যেত তাহলে আমার বেঁচে থাকাটাও অনিশ্চিত হয়ে যেত। নিজেকে কখনো ক্ষমা বলে কিছুই করতে পারতাম না। কথাগুলো বলেই রায় ম্যাডাম রুম ত্যাগ করে অন্য রুমে চলে গেলেন। রায় ম্যাডাম চলে যাওয়ার পরপরই রায় ম্যাডামের মা বাবা কাজের মেয়েটাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন। চুপচাপ শুয়ে আছি আমি। তখনও চুপ ছিলাম, আর এখনও মনে মনে শুধু একটা কথাই অনবরত ভাবছি, রায় ম্যাডাম কি সত্যি আমাকে ভালোবাসেন? জানি না ঠিক, হয়তো ভালোবাসেন, আবার নাও হতে পারে। রায় ম্যাডামের মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কেন জানি আজ মায়ের কথা ভীষণ মনে পড়ছে। একটা সময় আমার মাও এইভাবে আমার মাথায় হাত বুলিয়ে দিতেন। নিজ পরিবারের সাথে কাটানো সুন্দর দিনগুলো এখনো ভুলতে পারি নাই। সেই দিনগুলোর স্মৃতি প্রতিনিয়ত আজ আমার চোখের অশ্রুর কারণ হয়ে দাঁড়িয়েছে। যতই পুরনো কথাগুলো ভুলে যাওয়ার চেষ্টা করি, ততই বরাবর প্রতিটি সেকেন্ড, প্রতিটা মিনিট, প্রতিটা ঘন্টা আরোহে এমন কোনো সময় নেই যে আমার মনে পড়ে না। সেই সব স্মৃতি আমার ভেতরটাকে সবসময় চিরচির করে খাই। অতএব রায় ম্যাডামের মা হঠাৎ করে বলে উঠলেন, আচ্ছা, রায় তো বলল তোমার কেউ নেই, অর্থাৎ তুমি অনাথ, এটা কি সত্যি? ওনার কথার জবাবে আমি বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর উত্তরে খুব কষ্ট নিজেকে বেশ শক্ত করে বললাম, হ্যাঁ, আমি অনাথ, কেউ নেই আমার। আজ থেকে কখনো নিজেকে
একা মনে করবে না, কখনো অনাথ বলবে না, কারণ আজ থেকে মনে করবে আমরাই তোমার পরিবার। আর এমনিতেও এই কথা আগেও আমি তোমাকে বহুবার বলেছি। আচ্ছা, তাহলে তুমি বিশ্রাম নাও, আমি আসি। কথাগুলো বলেই তিনি চলে গেলেন। রাতে রায় ম্যাডাম এসে আমাকে নিজের হাতে খাওয়াইয়া দিলেন। এই প্রথম তিনি আমাকে খাওয়াই দিয়েছেন। সত্যি আমি কখনো ভাবতেও পারিনি এমন এক মেয়ের মনে আমার ঠাঁই বলে কিছু হবে। পরের দিন সকালে রায় ম্যাডামের মামাতো ভাই বাড়িতে এসে হাজির হয় এবং আমাকে দেখে তিনি যেন অবাকের শেষ সীমানায় অতিক্রম করে ফেলেন। হয়তো ভাবতে পারেননি আমাকে এভাবে নিজের চোখে দেখতে পাবে। পরিশেষে ওই দিন রায় ম্যাডাম তার মামাতো ভাই আসিফকে প্রচুর পরিমাণ অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেন এবং ফোন করে আসিফের মা বাবা উভয়কে তাদের ছেলে কুকর্মগুলো বলে দিয়ে ফোন রেখে দেয়। আস্তে আস্তে আরও কয়েকটা দিন চলে যায়। 10 দিন পর আমার আর রায়ের বিয়ের দিন তারিখ সময় নির্ধারিত করা হয়েছে। এতে সবাই খুশি থাকলেও কেন জানি আমি খুশি নেই, কারণ আমি রায়কে হয়তো খুশিতে রাখতে পারবো না। আমার জীবনে সাথে জড়ায়া রায় কখনো সুখী হতে পারবে না। প্রতিটা ধাপে ধাপে রায় ম্যাডামকে নানা ধরনের কষ্ট এবং বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হবে। হুইল চেয়ারে বসে আছি, চোখের সামনে রায় ম্যাডাম তার কোনো এক গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার চেষ্টা করছে। হঠাৎ আমি রায় ম্যাডামকে প্রশ্ন করে ফেললাম, প্লিজ আমাকে বিয়ে করে নিজের সর্বনাশ ডেকে আনবেন না। হঠাৎ আমার এমন অদ্ভুত রকমের মুখের কথা শুনে তিনি আমার দিকে কিছুটা চোখ বড় বড় করে তাকালেই আমি আবার ওনার উদ্দেশ্য করে বললাম, আমার জীবনের সাথে নিজেকে জড়ালে পদে পদে অনেক কষ্ট অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। কেন বুঝতে চাইছেন না আমার কোনো যোগ্যতা নেই আপনাকে বিয়ে করার? না আছে আমার শিক্ষা যোগ্যতা, আর না আছে আমার আপনাকে বিয়ে করার যোগ্যতা। আমি নিজের পায়ে হয়তো আর কখনো দাঁড়াতে পারবো না। আমি সব দিক দিয়ে অচল। প্লিজ আমাকে বিয়ে করে নিজেই নিজের সর্বনাশ সহ বিভিন্ন অসুবিধার দাওয়াত দিয়ে আনবেন না। অতঃপর আমার কথার জবাবে রায় ম্যাডাম তার সমস্ত গুরুত্বপূর্ণ কাজ রেখে দিয়ে আমার কিছুটা নিকট এসে বললেন, তোমার কোনো যোগ্যতা আছে বা নেই সেটা দেখার বা শোনার কোনো ইচ্ছে আমার নেই। আমি তোমাকে ভালোবাসি, জাস্ট এটাই চিরসত্য, এবং তোমাকে ভালোবেসে আমি সব অসুবিধার সম্মুখীন হতেও প্রস্তুত। জানি না মেয়েটা আমার মধ্যে ঠিক কী দেখেছে যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। রায় ম্যাডামের প্রত্যেকটা কথা যেন আমাকে বেশ অবাক করে দিচ্ছে। অবশেষ সেদিন এসে গেল, অর্থাৎ রায় ম্যাডাম আর আমার বিয়ের দিন। অবশ্য রায় ম্যাডাম ডাকতে আমায় নিষেধ করেছে, তারপরও অনেক দিনের অভ্যাস কি করে বা এত সহজে নিয়ন্ত্রণ করব। সারা বাড়িতে হইচই। ধীরে ধীরে রায়দের সব রিলেটিভরা আসা ধরলো। বিয়েতে রায়ের বড় মামা অর্থাৎ আসিফের বাবা মা, আসিফ অর্থাৎ তাদের পক্ষ থেকে কেউই আসেনি, আর আসবেও বা কীভাবে। রায় যে পরিমাণ অপমান করেছে আমার মনে হয় না আত্মসম্মান বলে কিছু থাকলে তাহলে আর আসবেও না। বিয়েতে রায়ের বড় মামা না আসলেও রায়ের ছোট মামা ঠিকই এসেছেন। শুনেছি রায়ের ছোট মামা নাকি একজন জজ, তবে কখনো দেখা হয়নি তাকে। পরিশেষে বিয়ের বেশ কিছুক্ষণ আগে যখন রায় তার ছোট মামার সাথে আমার পরিচয় করে দিতে চাই, তখন রায়ের ছোট মামাকে দেখে আমি যেন অবাকের শীর্ষে উঠে যাই। উনি যেন বেশ খানিকটা অবাক হয়ে যান। আমি ওনাকে চিনতে ভুল করিনি, আর উনি হয়তো আমায় ঠিকই চিনেছেন, আর চিনবেনই বা না কি করে। স্বয়ং ওনার নির্দেশেই তো আমার 9টা বছর জেল হয়েছিল। 9টা বছর ধুকে ধুকে আমার অন্ধকার এক জেলখানায় পড়ে থাকতে হয়েছিল। অতএব উনি আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ঘর ভর্তি মানুষের সামনে চিৎকার করে আমাকে আঙুল দিয়ে চিহ্নিত করে দেখিয়ে দিয়ে বললেন, এই বিয়ে হতে পারে না। ধর্ষণের অভিযোগে 9 বছর জেল কাটা এক আসামির সাথে আমার ভাগ্নের বিয়ে হতে পারে না। হঠাৎ ওনার এমন কথা শুনে সবাই যেন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেছিল। প্রত্যেকের চোখের দৃষ্টি লক্ষ্য সবকিছুই যেন আমার উপর এসে পড়েছিল। সবাই তাকিয়ে আছে আমার দিকে, এমনকি রায়ও। নিজের মামার মুখ থেকে এরূপ কথা শুনে রায় তার মামাকে বললেন, মামা, তুমি সব কী বলছো? শাহরিয়ার কেন জেলখানার আসামি হতে যাবে? নিশ্চয়ই তোমার কোনো না কোনো ভুল হচ্ছে। না, আমার কোনো ভুল হচ্ছে না। হয়তো আমার বয়স বেড়েছে কিছুটা, তারপরেও আমার স্পষ্ট মনে আছে সেই দিনটার প্রতি। সেদিন সমস্ত সাক্ষ্য প্রমাণ ওর বিপক্ষে ছিল। সেদিন সবার সম্মুখে ও ধর্ষক প্রমাণিত হয়েছিল।
পরিশেষে নিজের চাচাতো বোনকে ধর্ষণের অভিযোগে স্বয়ং আমার নির্দেশে ওর 9টা বছর জেল হয়েছিল, কারণ সেই আদালতের বিচারক অর্থাৎ জজ আমি ছিলাম। কী করেই বা আমি এত সহজে ভুলে যেতে পারি সেই দিনটার কথা। আমি কখনো ভাবতেই পারিনি ওর সাথে আমার আবারও সাক্ষাৎ হবে, তবে এবার আসামি রূপে নয়, নিজের ভাগ্নির হবু স্বামী হিসাবে। রায়ের মামার কথাগুলো শুনে সবাই অবাকের চেয়েও দ্বিগুণ অবাকের চুপ হয়ে যান। কারোর গলায় কোনো কণ্ঠস্বর নেই, সবাই যেন বোবা রূপে রূপান্তর হয়ে যায়। রায়ের চোখে আজ স্পষ্ট জল দেখতে পাচ্ছি। এর আগে কখনো রায়ের চোখে আমি জল দেখিনি। হতবার রায় আমার বেশ খানিকটা নিকট এসে চোখে টলমল করতে থাকা জলগুলো মুছে কিছুটা ভাঙা গলায় আমাকে বললেন, এসব কি শাহরিয়ার? এখনও তুমি চুপ করে আছো কেন? কিছু বলছো না? মামা যা বলছে তা কি সত্য না মিথ্যা? প্লিজ শাহরিয়ার, আমি তোমাকে রিকোয়েস্ট করে বলছি, দয়া করে এখন আর চুপ করে থেকো না। প্লিজ আমাকে বলো, মামা যা বলছে তা কি সত্যি নাকি মিথ্যে? আমাকে ভুল বুঝবেন না রায়। হ্যাঁ, আপনার মামা যা বলেছেন সবই সত্যি, তবে আমি আমার নিজ চাচাতো বোনকে ধর্ষণ করিনি। সেদিন হয়তো সব সাক্ষ্য প্রমাণ আমার বিরুদ্ধে ছিল, আমি ধর্ষক প্রমাণিত হয়েছিলাম, কিন্তু সত্যিও তো এটাও ছিল যে আমি সম্পূর্ণ নির্দোষ ছিলাম। আমাকে সম্পূর্ণ মিথ্যা এক অপরাধে ফাঁসানো হয়েছিল। দোষ না করেও দোষী হিসাবে কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল। খুব স্বপ্ন ছিল পড়াশোনা করে একদিন অনেক দূর এগিয়ে যাব, কিন্তু সেদিন আমার সব স্বপ্ন ভেঙে গিয়েছিল। মিথ্যা এক ভেড়া জালে আমাকে সম্পূর্ণ ফাঁসি দেওয়া হয়েছিল। সেদিন কেউ বিশ্বাস করেনি। আমি সবার কাছে অবিশ্বাস্যর পাত্র হয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম। সবাই আমাকে সেদিন ধিক্কার জানিয়েছিল। সেদিন সাপোর্ট করার মতো কাউকে আমার পাশে পাইনি, যাকে নিজের আপন বোনের মতো সম্মান করতাম, ভালোবাসতাম। কিন্তু সেই বোনই দিন শেষে আমাকে তার বুনো মিথ্যা জালে ফাঁসি দিয়ে অপরাধী হিসাবে সবার সম্মুখে চিহ্নিত করেছে। সেদিন সবকিছু যেন আমার বিরুদ্ধে ছিল। কোনো অপরাধ না করেও সেদিন সবার সম্মুখে দোষী সাব্যস্ত হয়ে 9টা বছর আমাকে ওই অন্ধকার জেলখানায় দোষ না করা সত্য বিভিন্ন আসামিদের মাঝে বছরের পর বছর কাটিয়ে দিতে হয়েছে। এমন কেন হয়? কেন আসলো এমন কেন হয়? কেন আসল অপরাধীর প্রতি নিয়ত বেঁচে থাকবে? কেন আসল অপরাধীরা প্রতিনিয়ত বেঁচে যায় আর সর্বদা নির্দোষ অপরাধ মানুষরাই ফেঁসে যায়? আপনি কি জানেন রায়, 9 বছর পরেও নিজ আপন পরিবারের সম্মুখে দাঁড়িয়ে অনেক লাঞ্ছনা অপমান সহ্য করার পরেও আমি একই কথা বলছিলাম যে আমি নির্দোষ, কিন্তু তারপরেও কেউ বিশ্বাস করেনি। আমি সঠিক জানি না রায়, আপনি আমার কথা বিশ্বাস বলে কিছু করতে পারবেন কিনা, কিন্তু আপনি আমায় ভুল বুঝবেন না, আমাকে ধরে ঠেলে দিবেন না। বেঁচে থাকার ইচ্ছাটা আমি বহু বছর আগে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আপনি আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছেন। প্লিজ আমাকে অবিশ্বাস করবেন না, ভুল বুঝবেন না, আমি অপরাধ নির্দোষ। আমার কথাগুলো এতক্ষণ সবাই খুব একটা মনোযোগ সহকারে শুনছিলেন, বিশেষ করে রায়। সবাই চুপ করে রয়েছেন, এমনকি রায়ও এখন আর কিছুই বলছে না। হয়তো রায়ও আমাকে অবিশ্বাস করবে। যেখানে নিজ পরিবার আমাকে সেদিন অবিশ্বাস করেছে, সেখানে রায়কে জন্য বা আমাকে বিশ্বাস করবে? হঠাৎ রায়ের মামা আবার রায়কে উদ্দেশ্য করে বলে উঠলেন, রায়, তুমি হয়তো খুব ভালো করে জানো যে আমি বিচার করার সময় সব দিক দিয়ে ভেবে চিন্তেই বিচার করে থাকি। তাহলে ওর কথা বিশ্বাস করার তো কোনো মানেই হয় না। ও একজন চরিত্রহীন ধর্ষক, এটাই চিরসত্য। জানি না ঠিক ও কোন মতলবেই বা এ বাড়িতে ঢুকেছে। রায়, তুমি কিছু বলো বা না বলো, আমি কিন্তু ওকে কিছুতেই ছেড়ে দিচ্ছি না। এক্ষুনি পুলিশ ডেকে এনে ওকে আবারও ওর ন্যায্য ঠিকানায় পাঠানোর ব্যবস্থা করছি। রায়ের মামার কথা জবাবে রায়ের মা বাবা উভয় বলে উঠলেন, না, এটা করা ঠিক হবে না। আমার মনে হয় না ও কোনো অপরাধ করতে পারে। ক্ষণিকের পরিচয় হলেও আমাদের বিশ্বাস আছে ও সম্পূর্ণ নিরাপদ। তোমরা ওর মধ্যে একজন ধর্ষককে বিশ্বাস করছো? সত্যিই হাস্যকর। রায়, তুমি একটু তোমার মা বাবাকে বুঝাও, হয়তো তাদের মাথা আজ ঠিক নেই কি বলছে এসব।
অতঃপর রায় তার মামার কথার উত্তরে নিজেকে বেশ খানিকটা স্বাভাবিক করে বললেন, কি বুঝবো, তারা তো কোনো মিথ্যে বলছে না। হ্যাঁ, আমিও বিশ্বাস করি না এসব। আমার মন বলছে শাহরিয়ার কোনো অন্যায় করতে পারে না। মামা, তুমি এই কথা খুব ভালো করে জানো যে আমি সম্পূর্ণ ন্যায়ের পথেই চলি, আর আজও আমার কাছে এটাই ন্যায় মনে হয়েছে, তাই এটাই বেছে নিয়েছি। আজ আমার আর শাহরিয়ারের বিয়ে কেউ শত বাধা দিলেও আটকাতে পারবে না। কেউ মানুক বা না মানুক এটা দেখার বিষয় না, কিন্তু আজ আমার আর ওর বিয়ে হবে মানে হবে। আমি রায়কে ধীরে ধীরে যতই দেখছি ততই মুগ্ধতার সীমা অতিক্রম করেছি। সৃষ্টিকর্তার কাছে হাজার হাজার শুকরিয়া, তিনি এমন এক অসাধারণ নারীর পবিত্র মনে আমার জায়গা করে নিয়েছেন। আবার রায়ের মামা রায়কে উদ্দেশ্য করে বললেন, আর ইউ কিডিং মি? কি হচ্ছে এসব? আর ইউ ম্যাড? তোমার মাথা ঠিক আছে? তুমি কি বলছো? অফিসের মতো একটা ভালো ছেলেকে রেখে তুমি শেষমেশ... হ্যাঁ মামা, আমি সম্পূর্ণ ঠিক আছি। আর তুমি যা শুনেছ ঠিকই শুনেছ। এতে তুমি মত প্রকাশ করো বা অমত প্রকাশ করো, সেটা তোমার একান্তই ব্যক্তিগত বিষয়, তাতে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। আর আমি কাকে বিয়ে করব আর কাকে করব না সেটা আমার নিজের ব্যক্তিগত বিষয়, তাই এই নিয়ে তোমাকে মাথা না ঘামালেও চলবে। অতঃপর রায়ের মামা রাগী মুড নিয়ে বিয়ে বাড়ি থেকে চলে যান। আমি কখনো ভাবতেও পারিনি এত কিছুর পরও রায়ের সাথে পরিশেষে আমার বিয়েটা হতে সক্ষম হবে। আর রায়দের অনেক রিলেটিভরাই রায়কে এই বিয়ে করতে নিষেধ করেছিলেন, কিন্তু রায় সবার কথাগুলো অগ্রহণযোগ্য হিসাবে নিজের কাছে চিহ্নিত করে আমার সাথে বিয়ে নামক এক পবিত্র সম্পর্কে লিপ্ত হয়ে যায়। রাত প্রায় 10:30। আর কিছুক্ষণ পর আমার আর রায়ের বাসর হবে। আমি এখন রায়ের বাবা, অর্থাৎ এখন আমার শ্বশুরের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছি। তিনি আমাকে অনেক প্রশ্নই করলেন, আর আমি নির্ভয়ে সবকিছুর জবাব দেওয়ার চেষ্টা করছি। হঠাৎ রায়ের মা, অর্থাৎ আমার শাশুড়ি দৌড়ে এসে বললেন, সারা বাড়ি খুঁজেও নাকি রায়কে কোথাও পাওয়া যাচ্ছে না। শাশুড়ির মুখ থেকে হঠাৎ এমন কথা শুনে আমার শ্বশুর বেশ চিন্তিত হয়ে পড়লেন। হঠাৎ আমার শ্বশুরের ফোনটা টং করে কিছুক্ষণ বেজে ওঠার পর তিনি ফোনটা রিসিভ করে উপাস থেকে পরিচিত কারোর বলা কথা শোনার পর ফোনটা হাত থেকে পোলরে ফেলে দিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়লেন। লাউড স্পিকার চালু থাকায় আমি স্পষ্ট শুনতে পেয়েছি উপাস থেকে কারো বলা কথাগুলো। সম্ভবত ও আসিফ হবে। আসিফ উপাস থেকে অট্ট হাসি দিয়ে বলছিল, রায় বর্তমান আমার কাছে রয়েছে, যে কারণেই হোক, যেমন করে হোক রায়কে আমি আমার কাছে নিয়ে এসেছি। বিয়েটা শাহরিয়ার নামক এক লম্পট ছ্যামরা ছেলেটার সাথে হলেও রায়ের বাসরটা হবে আমার সাথে। রায়কে আমার চাই, মানে যেমন করে হোক নিজের করে চাই। তুমি ভাবলেই বা কি করে আমি বেঁচে থাকতে অতি সহজে রায়কে অন্য কারোর হতে দিব? কখনোই না। রায় শুধু আমারই থাকবে, আর এমনিতেও ওকে আজকের পর থেকে সারা জীবনের জন্য আমারই করে রাখবো। বুঝতেই তো পারছো রায়কে নিজের করে পেতে আমি এখন রায়ের সাথে ঠিক কি করতে যাচ্ছি। রায়ের বাবা এখন চুপচাপ বসে রয়েছেন, মুখে তার শব্দ নেই। রায়ের মাও বসে বসে কাঁদছেন। হয়তো তিনি কখনো ভাবতেই পারেননি যে তার আপন ফায়ারের ছেলে এতটা নিচু মন মানসিকতার অধিকারী হবে। অতঃপর আমি রায়ের বাবাকে উদ্দেশ্য করে বললাম, সবকিছু আমার জন্যই হয়েছে। আপনার যদি আমাকে বাড়িতে আশ্রয় না দিতেন তাহলে হয়তো এসব কিছুই হতো না। আসলে সত্যি কথা বলতে কি, আমি একজন অলক্ষণে ছেলে। আমার জন্যই আজ রায় এতটা নির্মম পরিস্থিতিতে রয়েছেন। আমার কথার উত্তরে রায়ের বাবা বললেন, প্লিজ এসব বলো না, এতে তো তোমার কোনো দোষ নেই। তাহলে এসব কেন বলছো তুমি? কেন নিজের ঘাড়ে সব দোষগুলো চাপিয়ে দিচ্ছ? না, আমি সব কিছুর জন্যই দায়ী। জাস্ট এনাফ শাহরিয়ার, দ্বিতীয়বার আর এসব কথা মুখে আনবে না। চিন্তা করো না, আমি এক্ষুনি পুলিশকে ইনফর্ম করছি। আশা করি রায় এখনো অফিসের পকেট থেকে নিরাপদই আছে। রায়ের বাবার কথা শেষ না হতেই দরজার সামনে দাঁড়িয়ে কেউ একজন কিছুটা স্বাভাবিক কণ্ঠে বললেন, পুলিশকে ইনফর্ম করার আর কোনো দরকার নেই। অতঃপর সবাই দরজার সামনে তাকাতে রায়কে দেখতে পেল। রায়কে দেখে তার বাবার সমস্ত দুশ্চিন্তা যেন এক নিমিষে উড়াল দিয়ে চলে গেল। অতএব রায়ের মা রায়কে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন।
মনে মনে খোদার কাছে হাজারো কোটি শুক্রিয়া তিনি রায়ের মতো এক পবিত্র নারীকে অপবিত্র হতে দেননি। পরিশেষে রায় তার মাকে বহু কষ্টে সম্মুখী হয়ে শান্ত করে সক্ষম হন। রায়ের বাবা রায়কে জিজ্ঞাসা করলেন, কিভাবে কি হয়েছে মা, আমাদের একটু বল। মিস বাবার উত্তরে রায় বললেন, আসলে বড় মামা আমাকে কল দিয়ে অনেক রিকোয়েস্ট করে বলেছিল নিচে অর্থাৎ বাড়ির গেটের সামনে আসতে। আশিফ নাকি আমার কাছে ক্ষমা চাইতে এসেছে। আমি প্রথমে নারাজি হলেও পরবর্তীতে মামার অনেক জোরাজুরিতে রিকোয়েস্ট করেছে, নিজের হার মানতে বাধ্য হলাম। কিন্তু কখনো ভাবিনি যে তাদের মনে মনে এই ফোন দিয়েছিল। বাড়ির গেটের সামনে আসতেই আশিফ ক্ষমা চাইবার বদলে রুমাল দিয়ে আমাকে অজ্ঞান করে কোথাও একটা যেন নিয়ে আসে। কিন্তু আশিফ হয়তো জানতো না যে আমি আর 5টা মেয়ের মতো ভীতু নই। কীভাবে কোন পরিস্থিতির মোকাবিলা করতে হবে সেটা খুব ভালো করে জানা আছে। অতঃপর খুব একটা সাহসিকতার সাথে সেখান থেকে বের হয়ে দ্রুত পুলিশকে ইনফর্ম করি। এখন আশিফ জেলখানায় পুলিশের 3rd ডিগ্রির সম্মুখীন হচ্ছে। কিন্তু মামা যে এইভাবে আশিফকে সহযোগিতা করবে সেটা আমার কল্পনারও বাইরে ছিল। রায়ের কথার উত্তরে তার মা বেশ কিছুটা গম্ভীর গলায় বললেন, আজ থেকে তোর বড় মামা বলতে কেউ নেই। আমিও ভুলে গেছি আজ থেকে যে আমার বড় ভাই বলে কেউ এই পৃথিবীতে আছে। সব সম্পর্ক ছিন্ন করে দিলাম আজ থেকে। কিন্তু মা, শ্যাট আপ রাই, এই নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না। ছেলেটা তোর জন্য অনেক অস্থির হয়ে পড়েছিল। রাত তো অনেক হলো, এবার ওকে নিয়ে তোর রুমে যা। অতঃপর রায় আমাকে নিয়ে নিজের রুমে চলে আসলো। আমার আর রায়ের বিয়ের প্রথম রাত। কেমন কেমন যেন আমার লাগছে। রায় ওয়াশরুমে, বেশ কিছুক্ষণ হয়েছে আর আমি এখন বিছানায় বসে আছি। মনে মনে ভাবছি, না জানি আজ প্রথম রাতটা আমার কিভাবে কাটবে। অতঃপর রায় ব্ল্যাক অর্থাৎ কালো রঙের একটা শাড়ি পরে ওয়াশরুম থেকে বের হলেন আর আমি মুগ্ধতার সীমা অতিক্রম করে নয়ন মেলে তাকিয়ে আছি। কালো রংটা আমার বেশ পছন্দের। রায় এটা খুব ভালো করেই জানতেন। হয়তো তার জন্য আজ বিয়ের ফার্স্ট নাইট অর্থাৎ প্রথম রাতে আমার পছন্দের রঙের শাড়ি পরেছেন। রায় আমার কাছে এসে আমার কালো পাঞ্জাবিটা টেনে আমাকে তার মুখের নিকট এসে বললেন, শুনলাম আমার জন্য নাকি তুমি অস্থির হয়ে পড়েছিলে। না মানে হ্যাঁ। তা তুমি কি আমাকে ভালোবাসো? হয়তো। তার মানে আমায় তুমি ভালোবাসো। আজ আমি তোমার অতীত সম্পর্কে জানতে চাই। কি তোমার অতীত? কি ছিল সেই দিন? কেন তোমাকে সেদিন মিথ্যা অপবাদে ফাঁসানো হয়েছিল, যার জন্য তোমাকে 9 বছর অন্ধকার ওই কারাগারে কাটিয়ে দিতে হয়েছিল? প্লিজ আজ তুমি আমার কাছে আর কিছু লুকাবে না। আজ এখন এই মুহূর্তে তোমার অতীত জীবন সম্পর্কে আমাকে বলতেই হবে। রায়ের হঠাৎ করে এমন কথায় আমি বেশ কিছুটা হুকচুকিয়ে বললাম, আজ না প্লিজ, অন্য একদিন নিশ্চয়ই বলবো আমার অতীত জীবনে ঘটে যাওয়া স্মরণীয় প্রত্যেকটা গল্প। না প্লিজ শাওরিয়ার, আজ তোমাকে এখন এই মুহূর্ত থেকে আমায় বলতে হবে তোমার অতীত জীবন সম্পর্কে। কখনো স্মরণ করতে চাইনি সেদিনগুলোর প্রতি, কিন্তু মনে হয় আজ আপনাকে বলতেই হবে আমার জীবনে ঘটে যাওয়া সে অভিশপ্ত দিনগুলোর কথা। আজ থেকে প্রায় 9 বছর আগের কথা। হাসি খুশি ভরপুর ছিল আমাদের পরিবারটা। আমার বাবা গ্রামের সুনামধন্য মানুষ হওয়ায় গ্রামের সব মানুষজন আমাদের খুব সম্মান করত। আমাদের গ্রামে শুধু একজনই সোনার টুকরো ছেলে বলে কেউ একজন ছিল। হ্যাঁ, সে ছেলেটি আর কেউ নয়, স্বয়ং আমি ছিলাম। পরিবার সহ গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসতো। ভালোবাসার কোনো কমতি ছিল না। আমার আনন্দতেই দিন আসতো আর দিন পার হতো আমার। তখন আমি সব ইন্টার প্রথম বর্ষে উঠা একজন ছাত্র ছিলাম। পাড়ার মোড়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎ একটা পিচ্চি ছেলে এসে আমায় বলল, ভাইয়া ভাইয়া আমায় একটু সাহায্য করুন। আমি আর আমার আপু মামার বাড়িতে যাচ্ছিলাম, তখন কিছু বাজে লোক আমার আপুকে খারাপ ভাষায় কথা বললে আমার আপু তার প্রতিবাদ জানালে ওরা আপুর সাথে অসভ্যতা করতে থাকে। ওই যে দেখুন, এখন আমার আপুর সাথে ওরা অসভ্যতা করছে। পিচ্চি ছেলেটার কথাগুলো শুনে কিছুটা ডান দিকে তাকালেই দেখতে পেলাম সত্যি সত্যি তো একটা মেয়ের সাথে কিছু বকাটে ছেলে অসভ্যতামি করছে। এই ধরনের অপরাধ আমাদের গ্রামে প্রায় হয়ে থাকে, যা প্রতিরোধ করার জন্য আমি একটা দলও গঠন করেছিলাম। দল গঠনের পর থেকে এসব অপরাধমূলক কাজ একদমই কমে গিয়েছিল। কিন্তু কুকুরের লেজ তো কুকুরের লেজ হয়, তার কখনো সোজা হয় না। অতঃপর
আমি পিচ্ছি ছেলেটাকে নিয়ে সে বকাটে ছেলেগুলোর নিকট গিয়ে তাদের প্রত্যেককে উদ্দেশ্য করে বললাম, কিরে ভাই, সমস্যা কি? আমার কথার উত্তরে কেউ একজন বলল, তো সমস্যা কি? দেখছিস না একটা মালকে হাতের নিকটে পেয়েছি, শুধু শুধু ডিস্টার্ব কেন করছিস? ও আচ্ছা, আমার ইন্টারফাই করতে তোদের ডিস্টার্ব হচ্ছে তাই না? আমার কথার জবাবে আবার সে ছেলেটা বলল, হ্যাঁ হচ্ছে। তাই তুই একা কি করবি আমাদের? অতঃপর শুধু একটা চিৎকার করেছিলাম। ইয়াং থেকে বয়স্ক লোকজন সবাই ছুটে এসেছিলেন। পরিশেষে আমার সাথে এত লোকজন দেখে ছেলেটার সঙ্গী সাথী সবাই পালায়ন করে। অতএব সেদিন নিজের থেকে বয়সে বড় ছেলেটাকে থাপ্পড় মেরে বলছিলাম, নারীদের সম্মান করতে শিখ। রাতে সবার সাথে বসে খাবার খাচ্ছিলাম, তখন হঠাৎ আমার চাচাতো বোন দেয়া এসে আমার খাবারের প্লেটটা ফ্লোরে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলল, আমাকে খারাপ খারাপ ইঙ্গিত আর মেসেঞ্জারে খারাপ খারাপ মেসেজ ভিডিও পাঠানো বন্ধ কর শাহরিয়া। আজ যদি তোর মায়ের পেটের বোন হতাম আমি, তাহলে কি তুই আমার সাথে এসব নোংরামি করার চেষ্টা করতে পারতি? হঠাৎ দিয়াপুর মুখ থেকে এমন কথার ধ্বনি শুনতে পেয়ে সবাই যেন আশ্চর্য সীমা অতিক্রম করে ফেলে। চাচা দিয়া আপুকে একটা কোষের থাপ্পড় মেরে বললেন, ছি, তোর মাথা ঠিক আছে? কাকে কি বলছিস? হ্যাঁ, আমার মাথা ঠিক আছে, আর আমি সঠিক কথাই বলছি। ওকে জিজ্ঞেস করো ওর মাথা ঠিক আছে কিনা। আমি দিয়াপুর কথার জবাবে বললাম, আমার সম্বন্ধে এসব কি বাজে কথা বলছো দিয়াপু? তো লজ্জা করে না নিজের পশুর রূপটা সবার সামনে ভালো মানুষের পোশাক পরিধান করে এভাবে ঢেকে রাখতে? আপু, তোমার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। আমি কেন তোমার সাথে এরূপ করতে যাব? না, আমার কোনো ভুল হচ্ছে না। এই যে দেখো তার প্রুফ। তুই আমাকে মেসেঞ্জারে এসব নোংরা নোংরা মেসেজ ভিডিও পাঠিয়েছিস, আর মিথ্যে বলিস না। এবার তো একটু সবটা স্বীকার করে লজ্জা বোধ কর। অতএব আমি কিছু বলতে যাব তার আগেই ভাইয়া নিজের খাবার ছেড়ে ডাইনিং টেবিল থেকে উঠে দিয়ে আপুর থেকে ফোনটা নিয়ে মেসেঞ্জার চেক করার পর বলল, এসব SMS ও ভিডিও তো প্রায় 3 ঘন্টা আগে পাঠানো হয়েছে, আর শাহরিয়ার তো তখন বাসায় ছিল না। আর সবচেয়ে মূল্যবান কথা হচ্ছে, শাহরিয়ারের ফোন তো বাড়িতেই চার্জিং অবস্থায় ছিল। তাহলে ও কি করে তোমাকে এসব নোংরা ভিডিও SMS-এ পাঠাবে? ভাইয়ার কথাগুলো শুনে দিয়ে আবু বেশ খানিকটা চুপসে গেল। পরিশেষে আমতা আমতা করে বলল, হয়তো ওর কোনো বন্ধু ফোন দিয়ে আমাকে এসব পাঠিয়েছে। দিয়াপুর কথা শুনে ভাইয়া একটু মুচকি হাসলো এবং গম্ভীর গলায় বলল, আমি তুমি সবাই একটা খুব ভালো করেই জানি যে শাহরিয়ার যেমন বন্ধুদের সাথে প্রতিনিয়ত চলাচল করে তাদের কারোরই অ্যান্ড্রয়েড ফোন নেই। তাহলে এসব কি করেই বা বলতে পারছো তুমি? বাড়িতে আজ বাহিরের অনেক মানুষের আনাগোনা হয়েছে, হয়তো তাদের মধ্যেই কেউ এমন কাজ করেছে। ভাইয়ার কথাগুলো শুনে দিয়াপু আর কিছুই বলল না। আমতা আমতা করে নিজের রুমে চলে গেল এবং যাওয়ার আগে দিয়াপু আমার দিকে এক অদ্ভুত রাগের চাহনিতে চাকিয়েছিল। জানি না তার কারণ কি। এখনো চুপচাপ বসে মা বাবা যার যার মতো খাবার খাচ্ছেন। এতক্ষণ এখানে কি হয়েছে বা কি হলো তা নিয়ে যেন তাদের কোনো মাথা ব্যথা নেই, কারণ তারা খুব ভালো করেই জানেন এই ধরনের অন্যায়মূলক কাজ অন্তত আমি করতে পারি না। পরের দিন কলেজে গিয়ে দেখি দিয়া আপু সে বকাটে ছেলেটার সাথে গা ঘেঁষে বসে রয়েছে, যাকে আমি সেদিন থাপ্পড় মেরে বলেছিলাম নারীদের সম্মান করতে শিখো। দিয়াবুর সাথে এই বকাটে ছেলেটাকে দেখে সত্যি আমি বেশ খানিকটা হতভম্ব হয়ে গেছিলাম। অথবা দিয়া আপুকে যখন বললাম, আপু তুমি এই বাজে ছেলেটির সাথে কি করছো? ও ভালো ছেলে নয়, তুমি কেন ওর সাথে গা ঘেঁষে এভাবে বসে আছো? আমার কথার উত্তরে সেদিন আপু আমায় খুব জোরে থাপ্পড় মেরে বলেছিল, তুই কি বুঝিস ভালো মন্দের সম্পর্কে? আমাকে শিখাতে বা জ্ঞান দিতে আসিস না। তখন দিয়াপু আমাকে এই কথাটি বলল যে কে ভালো আর কি খারাপ। সেদিন আর কিছুই বলার সুযোগ পাইনি আমি। দিয়াপুর করা অপমানগুলো আর সহ্য করতে না পেরে সেখান থেকে চলে এসেছিলাম। জানি না দিয়াপু আমার সাথে এমন কেন করে। সে ছোট্টবেলা থেকে দিয়াপু আমার দু চোখে দেখতে পারতো না,
আর এখনো হয়তো তার এই স্বভাবটা যায়নি। তাই তো সুযোগ পেলে একে বিভিন্নভাবে ছোট করার চেষ্টা করে। তারপরও আমার দিয়াবুর উপর কোনো রাগ বা অভিমান নেই। জানি না সে আমাকে কেমন চোখে দেখে, তবে আমি দিয়া আপুকে সর্বদা নিজের বোনের দৃষ্টিতেই দেখি। যে করেই হোক আমাকে দিয়া আপুকে বোঝাতেই হবে, বিশ্বাস করাতেই হবে সে যে ব্যক্তির হাত ধরছে সে আসলে কারোর হাতের পাওয়ার যোগ্য না। পরিশেষে দিয়া আপুকে আমি যেভাবে পেরেছি সেভাবে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু দিয়া আপু জবাবে প্রতিবারই যেমন করে হোক যেভাবে হোক আমাকে লাঞ্ছনা অপমান করে ঠিকই ছেড়েছে। অতঃপর আমি সব ক্ষেত্রেই দিয়া আপুকে বোঝাতে অক্ষম হই। আজ যখন সকালে দিয়া আপুকে সবার আড়ালে অনবরত আমি বমি করতে দেখি, তখন কেন যেন কিছুটা সংশয় জেগে উঠেছিল আমার। তবে পরবর্তীতে তেমন একটা গুরুত্ব আকারে নেয়নি ব্যাপারটা। পরের দিন কলেজে যাওয়ার পথে অনেক দিনের পুরনো এক ক্লোজ ফ্রেন্ডের সাক্ষাৎ পাবো যে তা আমার ধারণার বাইরে ছিল। রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিলাম, তখন আমার সামনে দিয়ে দিয়া আপু আর সে বকাটের ছেলেটা অর্থাৎ রিয়াজ যাচ্ছিল। তাদেরকে দেখে আমার সে পুরনো ক্লোজ ফ্রেন্ড রাহুল হঠাৎ বলে উঠল, আচ্ছা দোস্ত, এটা তোর চাচা তো বোন ছিল না? হ্যাঁ, কিন্তু কেন? না, আসলে তোর চাচাতো বোন আর তার সাথে থাকা ছেলেটাকে আমি বেশ কয়েকবার আবাসিক হোটেলের সম্মুখে দেখেছিলাম। হঠাৎ রাহুলের এমন কথা শুনে কিছুটা সংকোচ বোধ করলাম আমি। অথবা সেদিন রাহুলকে বাই বলে কলেজে চলে এসেছিলাম আমি। নানা ধরনের দুশ্চিন্তা মাথায় চারিপাশে ঘুরপাক খাচ্ছিল। গতকাল দিয়া আপু সবার আড়ালে গিয়ে এরূপ অনবরত বমি করার আর আজকের অনেকদিন পর দেখা হওয়া পুরনো বন্ধুর মুখে এরূপ কথা শোনা সত্যি মনে মনে কেমন কেমন যেন সন্দেহ লাগছে। আরো কয়েকটা দিন পার হয়ে গেল। আজ আমার দু এক আত্মীয়র মেয়ের বিয়ে। আমি আর দিয়া আপু ছাড়া সবাই বিয়ে বাড়িতে গেছে। কিছুটা অসুস্থ থাকায় আমি যেতে পারিনি। মা অনেকবার বাড়িতে থাকতে চেয়েছিলেন, কারণ আমি অসুস্থ হলে আমার মা সবসময় আমার পাশে থাকবেন। মা না গেলে কেউ আর বিয়ে বাড়িতে যেতে চাইবে না। তাই আমি চাইনি যে আমার জন্য এভাবে বিয়ে বাড়িতে যাওয়ার সবার আনন্দ নিমিষে নষ্ট হয়ে যায়। পরিশেষে আমি মাকে অনেক কষ্টে রাজি করাতে সক্ষম হই। অতঃপর তারা সবাই বিয়ে বাড়িতে চলে গেলেন। দিয়া আপুর গুরুত্বপূর্ণ ক্লাস থাকায় সে বিয়ে বাড়িতে যায়নি, কিন্তু আমার মনে হয় না আজ দিয়া আপুর কোনো গুরুত্বপূর্ণ ক্লাস রয়েছে। আমার জানার মধ্যে দিয়া আপু কোনো ক্লাসই করে না, হয়তো রেয়াজ নামের ওই ছেলেটার জন্য। বাড়িতে আমি একাই রয়েছি। মা বারবার বলে দিয়েছে এই অসুস্থ শরীর নিয়ে যেন আমি বাইরে কিছুতেই না যাই। সোফায় বসে বসে এক ধ্যানে টিভি দেখছিলাম, তখন দরজায় কড়া নাড়া শব্দে আমার ধ্যান ভেঙে বাতাসের সাথে মিশে যায়। অতঃপর দরজা খুলে দিয়ে আবার সোফায় এসে বসে পড়লাম। দিয়া আপু কলেজ থেকে ফিরেছে, তাকে দেখে তো আজ বেশ খুশি মনে হচ্ছিল। টিভির দিকে মনোযোগ দেওয়ার চেষ্টা করতেই ছিলাম, হঠাৎ দিয়া আপু এসে টিভিটা বন্ধ করে দেয়। আমি জিজ্ঞাসার দৃষ্টিতে দিয়া আপুর দিকে তাকালেই দিয়া আপু তার হাতে থাকা পানির গ্লাস আর ঔষধ আমার দিকে এগিয়ে দিয়ে বলল, বেশিক্ষণ টিভি দেখলে আরও অসুস্থ হয়ে পড়বি। এই নে, ওষুধটা খেয়ে নে। তোর মা অর্থাৎ চাচি যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল আমি যেন কলেজ থেকে এসে তোকে এই ওষুধটা খেতে বলি। হঠাৎ দিয়া আপুর এমন আচরণে কেন জানি আমি বেশ অবাকের পরিণত হয়েছিলাম। শরীরটাও বেশ খারাপ লাগছিল। তাই আর দেরি না করে ওই ওষুধটা খেয়ে নিয়ে এলাম। কিন্তু আশ্চর্য, ওই ওষুধটা খাওয়ার পরপরই আমার মাথাটা ঘূর্ণিঝড়ের মতো তীব্র গতিতে ঘুরতে থাকে। মাথা ঘুরছে, আমার মাথা খুব যন্ত্রণা হচ্ছে, কেমন একটা মাতাল মাতাল অনুভব হচ্ছে। আমার শরীর দুর্বল হয়ে আসছে, চোখের দৃষ্টি স্পষ্ট থেকে অনিস্পষ্ট হয়ে আসছে, হাত পা থরথর করে কাঁপছে, গলায় সুর বন্ধ হয়ে আসছে। হঠাৎ ফ্লোরে লুটিয়ে পড়ি আমি। তারপর আর কোনো কিছু বলতেই কিছুই মনে নেই আমার। যখন আবার চোখের পাতা মিলিয়ে তাকাই, তখন আশেপাশে মা বাবা ভাই চাচা চাচি সবাইকে দেখতে পেয়েছিলাম, কিন্তু আমার প্রতি তাদের প্রত্যেককে চোখের দৃষ্টি যেন বেশ অন্যরকম লাগছিল। পরিশেষে আমি জানতে পারি আমি নাকি নেশা করে দিয়া আপুকে ধর্ষণ করেছি। কথাটা শোনা মাত্রই আমি যেন
সম্পূর্ণ বোবা হয়ে গিয়েছিলাম। মুখ থেকে যেন আমার কোনো শব্দই বের হচ্ছিল না। অবাকের সীমা তো সেই কখন অতিক্রম করে ফেলেছিলাম। মাথাটা এখনো ঘোরাচ্ছে আমার, শরীরটা বেশ দুর্বল অনুভব হচ্ছে। ডান দিকে কিছুটা দূরে বসে বসে কাছে দিয়ে আপু, তার জামার বেশ কয়েকটা অংশ ছেঁড়া। অনেকেই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে দিয়া আপুকে। আমার মাথায় যেন এখন কিছুই ধরছে না, কি হচ্ছে এসব। অতঃপর ভাইয়া আমাকে জিজ্ঞাসা করলেন, তুই সত্যিই কি দিয়ার সাথে এসব করেছিস? ভাইয়ার কথার উত্তরে আমি আশ্চর্য হয়ে বললাম, বিশ্বাস করো ভাইয়া, কসম করে বলছি আমি দিয়া আপুর সাথে এসব কিছুই করিনি। তুমি তো জানোই আমার সম্বন্ধে, তাহলে এসব কেনই বা বলছো আমায়? আমার বলা কথা শেষ না হতে না হতেই দিয়া আপু উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, মিথ্যা, ও এখনো মিথ্যেই বলছে। ওর আগে থেকে আমার উপর ক্ষুধার্ত হায়নাদের মতো নজর ছিল। আজ কলেজ থেকে এসে ওকে হাতে নাতে নেশা করতে ধরেছিলাম, কিন্তু পরক্ষণে ও আমার উপর ক্ষুধার্ত জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে। পরিশেষে আমার বেঁচে থাকার অধিকারটুকু চিরকাল এর জন্য কেড়ে নেয়। জোর করে আমাকে পবিত্র থেকে অপবিত্র করে, সবচেয়ে বড় সর্বনাশ করে আমার। আমি জানি খুব ভালো করে, অনেকে হয়তো আমার মুখের বলা কথাগুলো বিশ্বাস বলতে কিছুই করবে না, কিন্তু আজ সবাইকে আমার কথা বিশ্বাস করতেই হবে। ওই যে সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা আসলে একটা মুখোশধারী নরপশু। আমার সর্বনাশ করার আগেও ওর ফোনে ভিডিও রেকর্ডটা চালু করে রেখেছিলাম, যাতে পরবর্তীতে আমাকে এই ভিডিওটার ভিত্তিতে নিজের বশে রাখতে পারে। কিন্তু আজ এই ভিডিও রেকর্ডটাই সবার সামনে ওর মুখোশ উন্মোচন করবে। নিজের ফাঁদে নিজেই ফেঁসে গেল অতিরিক্ত নেশা করার ফলে। অতঃপর ও একসময় জ্ঞান শূন্য হয়ে পড়ে। অতএব সেই মুহূর্তে বেশ কয়েকবার সুইসাইড করার বিষয়টা মাথায় টোকা দিয়েছিল, কিন্তু সুইসাইড করতে গিয়ে ও কেন জানি করতে পারেনি। কারণ সেই সময় আমার মনে হয়েছিল এই কাজটা বেটার হবে না। সুইসাইড অর্থাৎ আত্মহত্যা সব সমস্যার সমাধান হয় না, অর্থাৎ এটা বোকামি ছাড়ার কিছুই না। পরিশেষে তখন আমি নিজেকে বহু বাধার সম্মুখীন হয়ে কোনো মতে সামলে নিয়ে ভিডিও রেকর্ডটা প্রমাণস্বরূপ নিজের আয়ত্তে নিয়ে এসে প্রতিনিয়ত ভেজা চোখে তাকিয়েছিলাম বাহিরের দিকে। কখন তোমরা সবাই আসবে এই অপেক্ষাতে প্রহর গুণে বসে রয়েছিলাম আমি। হয়তো আমি শাহরিয়াকে কিছুটা দেখতে পারতাম না, কিন্তু তবুও ওকে আমি সর্বদা নিজের আপন ভাইয়ের মতো মনে করতাম। কখনো ভাবতে পারিনি ও আমার সাথে এরূপ এত বড় একটা অন্যায় করবে। দিয়া আপুর প্রত্যেকটা কথা যেন আমার দেহ ভেদ করে চলে যায়। কি সব বলছে সে? সি, এতটা নিচু মন মানসিকতা দিয়া আপুর, ভাবলেই গাটা শিউর দিয়ে ওঠে। সবাই দিয়া আপুর কথাগুলো শুনে স্তব্ধ হয়ে যায়। কারোর মুখে কোনো কথা নেই, সবাই নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে আমার দিকে। অতঃপর ভাইয়া দিয়াপুর হাতে থাকা ফোনটা নিয়ে ভিডিও প্লে করে কিছুটা দেখাতেই নিজের চোখগুলো বন্ধ করে ফেলি। পরিশেষে সেই ভিডিওটার মাধ্যমে আমি সবার সামনে ধর্ষক হিসাবে চিহ্নিত হই। আমাকে জ্ঞানহীন করার পরপরই ভিডিওটা করা হয়েছে। রেকর্ডটা এমনভাবে করা হয়েছে যে কেউ একবার দেখলেই খুবই সহজেই বলে দিতে পারবে আমি দিয়া আপুকে ধর্ষণ করেছি। কিন্তু সত্যি তো এটাই যে আমি দিয়া আপুর সাথে এমন কিছুই করিনি। কিন্তু দিয়া আপু এমন কেন করলো? কি তার উদ্দেশ্য? কি বা লাভ তার? কেন করলো? কেনই বা আমাকে এইভাবে তার বোনা জালে ফাঁসিয়ে দিল? সেই দিন প্রথমবারের মতো বাবা আমার গায়ে হাত তোলে, আমাকে সবার সামনে কুলাঙ্গার চরিত্রহীন একজন ধর্ষণ বলে সম্বোধন করেছিল। মা মুখ ঘুরিয়ে নিয়েছিল। ভাইয়াও সেদিন আমায় এই ধিক্কার জানিয়েছিল। যে চাষা সবসময় বুকে বসবাস করতাম আমি, সে চাষাই সেদিন ঘৃণায় আমাকে বুকের মাঝ বরাবর লাথি মেরেছিল। সেদিন আমি চিৎকার করে বলেছিলাম, এইসব মিথ্যা, আমি ধর্ষণ করিনি। দিয়াপু মিথ্যা বলছে, আমি দোষী নয়, নির্দোষ, নিরপরাধ আমি। কিন্তু সেদিন আর কেউ আমার কথা শোনেনি, আমায় বিশ্বাস করিনি।
আমার কোনো কথা শুনতেই চাইনি। সবাই সেদিন আমায় ধিক্কার জানিয়েছিল, আঙুল তুলে দিয়ে আমাকে ধর্ষণ চরিত্রহীন কুলাঙ্গার বলে লাঞ্ছনা অপমান করেছিল। গ্রামের মানুষজন আমার দিকে তাকিয়ে স্মৃতি করছিল। অতঃপর দিয়াপুর মেডিকেল টেস্ট করা হয়। রিপোর্ট স্পষ্ট উল্লেখ করা ছিল দিয়াপু শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। সবশেষ আমাকে হাত কড়ি পরিয়ে টেনে হিসড়ে আদালতে তোলা হয়। আমার বিচার কার্যের জন্য ধর্ষণের মিথ্যা প্রমাণের পাশাপাশি আমার বিরুদ্ধে আর অনেক মিথ্যা প্রমাণও আদালতে পেশ করা হলো। আমি নাকি নেশা করতাম, ড্রাগস নিতাম, ইয়াবা সেবন করতাম। আমি কিশোর গ্যাংয়ের সাথে সম্পূর্ণ জড়িত আছি এবং সবার আড়ালে বিভিন্ন কিশোর অপরাধ অনুভূত করেই যাচ্ছি। সেদিন অসহায়ের মতো আমি তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই ছিল না আমার হাতে। স্পষ্ট ধ্বংসবাস হয়ে গেছিলাম, সর্বহারা হয়ে গেছিলাম। কেউ ছিল না আমার পাশে, সবাই ছিল আমার বিপক্ষে। পরিশেষে আমার দীর্ঘ 9টা বছরের জন্য অন্ধকার কারাগারে পাঠানোর নির্দেশ আদালত থেকে দেওয়া হয়। 9টা বছর আমি বাহিরের আদালত দেখতে পারিনি, বাহিরের পরিবেশ সাথে আমি পরিচিত হতে পারিনি। 9টা বছর আর নদীর পাড়ে বসে সূর্য ডোবা দেখতে পাইনি আর পরন্ত বিকেলের আঁকা বাঁকা পথে একে অপরের হাত ধরে কাপলদের হাঁটাহাঁটি দেখতে পাইনি আর রোজকাল কারোর মতো আকাশ ভরা ঝিলমিল করতে থাকা চকচক তারা গুলো। রাত আর দিন আমার কাছে একই মনে হয়েছিল। প্রতিটা দিন, সময়, মুহূর্ত আমার দু চোখ জলে জর্জরিত হয়ে কেটেছে। দোষী না হয়েও দোষীদের খাতায় নাম দেখিয়ে সাজা ভোগ করতে হয়েছিল আমায়। সকাল হলেই পুলিশের লাথি খেতে হয়েছিল আমায়। মাঝে মধ্যে তাদের করা টর্চারের সম্মুখীনও হতে হয়েছে। প্রতি মুহূর্তে মৃত্যুকে ডেকেছিলাম আমি, কিন্তু মৃত্যু এসে আর আমার সামনে হাজির হয়নি। অতএব 9 বছর পর জেল থেকে বের হয়ে আবার নিশ্চয়ই আপন ঠিকানায় পা বাড়িয়েছিলাম। সেখানে গিয়ে আবার অনেক অপমান লাঞ্ছনার শিকার হয় এবং শেষ মায়ের মৃত্যুর দুঃখ সংবাদটা শুনতে পাই আমি। 9 বছর পর জেল খেটে এসে তাদের থেকে পাওয়া আবার সে বিভিন্ন অপমান লাঞ্ছনা সহ্য করার পরেও সে একই কথা আবারও বলেছিলাম, আমি নির্দোষ। কিন্তু তবু কেউ আর বিশ্বাস বলতে কিছুই করল না। হয়তো আমার প্রতি তাদের প্রত্যেকের বিশ্বাসটা সেই কবে উঠে গেছে। গ্রাম থেকে চলে আসার সময় ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বা রাস্তায় পর্যন্ত আমাকে ইট পাথর ছুঁড়ে মারার জন্য একে অপরের প্রতিধ্বনি হতেও দ্বিধাবোধ করিনি। ঢাকায় এসে ঠিকানাহীন এক এদিক সেদিক ঘুরছিলাম। থাকার কোনো জায়গা ছিল না আমার। পা যতক্ষণ চলছিল ততক্ষণ হাঁটার চেষ্টা করছিলাম, কিন্তু হুট করেই পুলিশ এসে আমাকে থানায় নিয়ে এসে মিথ্য এক অপরাধে ভিত্তিতে প্রচুর পরিমাণ মারধর করে পরের দিন ছেড়ে দেয়। পরিশেষে বহু কষ্টের সম্মুখীন হয়ে জানতে পারি এর পিছনেও আমার চাচাতো বোন নামক ওই দিয়া মেয়েটাই হাত রয়েছে। জানি না আবার কখন দিয়া নামক মেয়েটার সম্মুখীন হব বা হতে পারবো। তবে সৃষ্টিকর্তা যদি ওই সম্মুখীন আমার সাথে করায়, তাহলে আমি সেই দিন তাকে খুব করে জিজ্ঞাসা করব, কেন আমার সাথে এত বড় একটা নিষ্ঠুর থেকে নিষ্ঠুরতম অন্যায় কাজ করলো? কেন সেদিন আমার মিথ্যা আহ্বাদে ফাঁসি দিয়ে সবার সামনে আমাকে ধর্ষণ হিসেবে পরিচয় করিয়ে দিল, যার জন্য আমাকে বছরের পর বছর অন্ধকার কারাগারে দোষ না করা সত্ত্বেও কাটিয়ে দিতে হয়েছে? আমি কি এমন করেছি তার সাথে? কি আমার অপরাধ? কি এমন ক্ষতি করেছি আমি দিয়া নামক মেয়েটার, যার জন্য আমায় এভাবে মিথ্যা অপবাদে মিথ্যা প্রমাণের ভিত্তিতে এত বড় এক অপরাধের ফাঁসিয়ে দিল, আমাকে ধ্বংসের শীর্ষে তুলে দিল, এভাবে মৃত্যুর অতি নিকট ঝুঁকিয়ে দিল, ভেঙে চুরে শূন্য বিচূর্ণ রূপান্তরিত হতে বাধ্য করলো আমায়। নিজ বাসর ঘরে বসে দুঃখের চাদরে মোড়ানো আমার জীবনের গল্প এতক্ষণ রায় নামক পবিত্র সুন্দর মনের অধিকারী, যে কিনা এখন আমার সারা জীবনের সুখ দুঃখের ভাগিদার বা জীবন সঙ্গী, তাকে শোনালাম। আমার জীবনের গল্প শুনে রায় যেন পুরোপূর্ণ বাকরুদ্ধ হয়ে যান। কি বলবে এখন আমায় কিছুই যেন মনে হচ্ছে এখন আর তার মাথায় আসছে না। চোখ ভর্তি অশ্রু নিয়ে রায় আমাকে বেশ খানিকটা শক্ত করে জড়িয়ে ধরল। হঠাৎ মধুর কণ্ঠে মসজিদের মাইক শোনা যাচ্ছে আজান শোনা মাত্র রায় আমাকে ছেড়ে দিয়ে নিজ চোখের জল এবং আমার চোখের জলগুলো
শাড়ির আঁচল দিয়ে মুছে দিল এবং একসাথে নামাজ আদায় করার জন্য আমাকে বেশ সতর্কর সাথে ওয়াশরুমে নিয়ে গেল। অতঃপর আমরা উভয়ে একসাথে উজু করে এসে নামাজ আদায় করে নিলাম। আস্তে আস্তে আমাদের বেশ কয়েকদিন খুব ভালোভাবেই বিবাহিক জীবন পার হয়। আজ রায়ের এক বান্ধবীর বিয়েতে রায়কে আর আমাকে বাধ্যতামূলক আসতে বলা হয়েছে। রায়ের মা বাবার আবার বিয়ে বাড়িতে যেতে তেমন একটা ভালো লাগে না, তাই তারা আমাদের সাথে আসতে নারাজ। অতঃপর রায়ের বান্ধবীর বাড়ির নিকটে এসে পৌঁছালাম। রায় গাড়ি থেকে বের হয়ে হুইল চেয়ারে বের করেন এবং আমাকে ধরে হুইল চেয়ারে বসিয়ে সামনে পা বাড়াতে যাবে। সেই মুহূর্তে অন্তত গতিময় একটা গাড়ি রায়ের দিকে তেড়ে আসে। রায় দ্রুত আমার হুইল চেয়ারটা ধাক্কা দিয়ে কিছুটা দূরে ঠেলে দেয় এবং গাড়িটা তৎক্ষণিক রায়কে ধাক্কা মেরে চলে যায়। চোখের সামনে রক্তাক্ত অবস্থায় রায় প্রতিনিয়ত যন্ত্রণায় ছটফট করে উঠছে আর আমি ঠাস করে হুইল চেয়ার থেকে পড়ে গেলাম। রায় বলে চিৎকার করে রাস্তায় বুক স্পর্শ করিয়ে কিছুটা ছেঁচড়ে বহু কষ্টে রায়ের মুখ নিকট গিয়ে রায়ের ফর্সা দু গাল নিজ শ্যামলাবর্ণের দু হাত দিয়ে স্পর্শ করে চিৎকার করে রায়কে ডাকতে লাগলাম, কিন্তু রায় কোনো কথা বলছে না। জল ভরা চোখ তাকিয়ে থাকা ছাড়া রায়ের শরীর থেকে প্রচুর রক্তপাত হচ্ছে। রক্তে আমার হাত পর্যন্ত রঞ্চিত হওয়ার উপক্রম। হঠাৎ রায় তার চোখের পাতাগুলো বন্ধ করে ফেলে। হাজার ডাকার পরও রায় আর তার চোখ মেলে তাকিয়ে আমায় দেখল না। দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসছে এদিকে। মুহূর্তেই অনেক মানুষের ভিড় চারিদিকে আচ্ছন্ন হয়ে যায় এবং কিছু মানুষ সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন। অতঃপর তাদের সাহায্য সহযোগিতায় গ্রহণ করে আমি রায়কে হাসপাতালে নিয়ে আসতে সক্ষম হই। রায়ের মা বাবা খবর পেয়ে দ্রুত ছুটে আসেন হাসপাতালে। তারা উভয় বেশ আতঙ্কের মধ্যে রয়েছেন, খুব কান্নাকাটি করেছেন, ভয়ের মধ্যে রয়েছেন। একমাত্র মেয়ের যদি কিছু হয়ে যায় তাহলে তারা কার মুখে দিকে চেয়ে থাকবে বা বাঁচবেন। ডাক্তার এখনও অপারেশন থিয়েটার থেকে বের হচ্ছে না। বেশ অনেকটা সময় পার হয়ে গেছে। মনের ভিতর ভয় ভিত্তে ভরপুর হয়ে গেছে। আমার মনটা কেঁদে উঠছে রায়ের জন্য। রায়ের জন্য আজ আবার নতুন করে জীবন পাওয়া, বেঁচে থাকা সবকিছু একমাত্র রায়ের জন্যই। কিন্তু সেই রায়ের যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচব? কি করেই বা এই পৃথিবীর বুকে শ্বাস নিব? কি করেই বা রায়হীন প্রহর কাটাবো? হে আমার প্রতিপালক, আমার সৃষ্টিকর্তা, দয়া করে আমায় তুমি রায়ের মতো পবিত্র সুন্দর ফালমনের এক নারীকে এভাবে আমায় থেকে কেড়ে নিও না। ওকে ছাড়া যে আমি সব ক্ষেত্রেই অচল। মনে মনে নিজের সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেই যাচ্ছি। রায়ের জন্য হঠাৎ ডাক্তার তার কার্য সম্পূর্ণ করে বের হলেন অপারেশন থিয়েটার থেকে। রায়ের বাবা মা উভয়ে দ্রুত ছুটে গেলেন ডাক্তারের নিকট। ডাক্তার ওনাদেরকে সান্ত্বনা প্রদান করে বললেন, অনেক রক্তক্ষরণ হয়েছে, অবস্থা খুবই শোচনীয়। বাইরের দেশ থেকে ডাক্তার আসছেন আজ। আমার যা করার ছিল নিজের সাধ্যমতো করেছি, বাকিটা উনি এসেই দেখবেন। ডাক্তারের এরূপ কথা শুনে রায়ের মা বাবা দুজনেই অশ্রুসিক্ত হয়ে পড়েন। অতঃপর ডাক্তার আবার বললেন, প্লিজ আপনারা এইভাবে ভেঙে পড়বেন না। কষ্ট তো রায়ের জন্য আমারও বেশ হচ্ছে। রায় এ হসপিটালের একজন সুনামধন্য ডাক্তার। তার হঠাৎ এরূপ মর্মান্তিক দুর্ঘটনায় আমি সহ আরো অন্যান্য ডাক্তারেরাও বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। সবাই প্রার্থনা করেই যাচ্ছে রায়ের জন্য। বিশ্বাস রাখুন সৃষ্টিকর্তার প্রতি, আর হাত তুলে মোনাজাতে সৃষ্টিকর্তাকে ডেকে তুলুন। তিনি যেন রায়কে এই ভূপৃষ্ঠ থেকে উঠিয়ে অন্যত্রে না নিয়ে যান। সন্তানের প্রতি মা বাবার প্রার্থনা কখনোই সৃষ্টিকর্তা ফিরিয়ে দেন না। কথাগুলো বলে ডাক্তার তার চোখ টলমল করতে থাকা জলগুলো মুছে নিজেকে কিছুটা স্বাভাবিক হিসাবে চিহ্নিত করে চলে যান। বুকটা আমার প্রতিনিয়ত কষ্টেই ফেটে যাচ্ছে। চোখের জলগুলো টপ টপ করে গাল বেয়ে পড়ছে আমার। রায়ের নিকট যেতে ডাক্তার বারণ করেছেন, তবে দূর থেকেই অশ্রুসিক্ত নয়ন মেলে তাকিয়ে আছে রায়ের দিকে। রায়ের মা বাবা হাজার কষ্টের ভিড়ে হারিয়ে গিয়েও নিজেদেরকে বেশ শক্ত করে আমাকে সান্ত্বনামূলক অবস্থা দিয়ে শান্ত করার চেষ্টা করেছেন। সকাল গড়িয়ে রাত নেমে আসলো। পরিশেষে বাইরের দেশ থেকে আসা ডাক্তার হাসপাতালে এসে উপস্থিত হন এবং রায়ের চিকিৎসা করার জন্য অপারেশন থিয়েটারে প্রবেশ করান। মনে মনে বেশ ভয় হচ্ছে আমার, কষ্ট হচ্ছে, যন্ত্রণা বেদনা হচ্ছে।
রায়ের মা বাবা ও প্রচুর দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। একমাত্র মেয়ের এরূপ করুণ শোষণায়ী অবস্থায় মনে হচ্ছে তারা আর নিজ চোখে দেখতে পাচ্ছেন না। রায়ের এমন কষ্ট ছাড়াও তার আর সহ্য করতে পারছেন না। অবশেষ ডাক্তার বেরিয়ে আসলেন। সবাই ডাক্তারের দিকে জিজ্ঞাসা চাহনিতে তাকিয়ে আছেন। মনে মনে সবারই এটাই ভেবে খুব ভয় হচ্ছে ডাক্তার যেন শেষমেশ নেগেটিভ উত্তর প্রকাশ না করেন। অতঃপর ডাক্তার নিজের মাস্কটা খুলে কয়েকবার হালকা কাশি দিয়ে কিছুটা গম্ভীর গলায় বললেন, Congratulations, operation is successful. Now there is no need for tension. She is okay now, but it will take a long time for him to regain his sense. ডাক্তারের মুখ থেকে পজিটিভ কথা ধরে শুনে এক স্বস্তির শ্বাস ফেললাম। অতঃপর রায়ের বাবা ডাক্তারের কথার উত্তরে বললেন, থ্যাংক ইউ সো মাচ ডক্টরস, ইউ হ্যাভ মাই ডটার্স লাইফ। রায়ের বাবার কথার উত্তরে ডাক্তার মুচকি এসে বললেন, No thanks. Let me know. কথাটা বলে ডাক্তার চলে গেলেন। অতঃপর আমরা সেই কেবিনে গেলাম যেখানে রায়কে শিফট করা হয়েছে। রাত অনেক হয়েছে, এখনো রায়ের জ্ঞান ফেরেনি। হয়তো আরো বেশ সময় লাগতে পারে। রায়ের মা বাবা পাশের কেবিনে রয়েছেন, আর আমি রায়ের ঠিক মাথার নিকট হুইল চেয়ারে চুপটি মেরে বসে রয়েছি এবং রায়কে সুস্থতা দান করার জন্য সৃষ্টিকর্তার কাছে হাজার হাজার শুকরিয়া জানাচ্ছি। রাত যখন গভীর তখন হাসপাতালটা একদম নিরিবিলি, নিশ্চুপ। তখন মাথায় কারোর হাতের ছোঁয়া পেয়ে আমার ঘুমটা ভেঙে যায়। মিঠা মিঠা করে অশ্রুসিক্ত নয়ন দুটো মিলে দেখতে পেলাম রায়ের জ্ঞান ফিরেছে। সেদিন শক্ত করে রায়ের হাত ধরে বলছিলাম, তোমায় খুব ভালোবাসি আমি। সৃষ্টিকর্তাকে হাজারবার শুকরিয়া জানালেও হয়তো কম মনে হবে। পরের দিন সকালে রায়ের মা বাবা রায়কে জুড়ে প্রচুর কান্নায় ভেঙে পড়েছিলেন। অতঃপর রায় বহু কষ্টে আস্তে আস্তে ফিসফিস করে বলল, আমাকে ইচ্ছাকৃতভাবে গাড়িটা ধাক্কা দিয়ে চলে গেছে। জানি না কেন বা কি করেছে, তবে এটা ষড়যন্ত্র ছিল। নিজের মেয়ের মুখে এমন কথা শুনে তিনি কিছুটা চুপ করে ভেবে বললেন, এর জন্য চিন্তা করিস না মা, জানি না এমনটা কেন করেছে, ইচ্ছাকৃতভাবে না অনিচ্ছাকৃতভাবে, তবে সে যেই হোক আমি তাকে ছাড়বো না। অতঃপর রায়ের বাবা পুলিশকে ইনফর্ম করেছিলেন এবং পুলিশ দ্রুত তার তদন্ত শুরু করে। অতি সহজেই সে রাস্তার সিসিটিভি ফুটেজ চেক করে অপরাধীকে চিহ্নিত করেন। সিসিটিভি ফুটেজ স্পষ্ট দেখা গিয়েছে লাল টি শার্ট পরা একটি লোক গাড়ি চালাচ্ছিল এবং গাড়ির পিছনে স্বয়ং রায়ের বড় মামা বসেছিলেন। অতএব পুলিশ রায়ের মামার বাড়িতে গেলেন। রায়ের বড় মামা প্রথমে নিজের গুনাহ কবুল না করলে ও পরবর্তী পুলিশের এক দুঘা পড়তেই ফুরফুর করে সব সত্যি কথা বলে দেয়। আসিফকে জেলে পাঠানোর জন্য মূলত রায়ের বড় মামা রেগে গিয়ে এমন একটা অন্যায় কাজ করে ফেলেন। পরিশেষে আসিফের মতো তার বাবাকেও আজ জেলের ভাত হজম করতে হচ্ছে। অতএব ধীরে ধীরে প্রায় 8টা দিন পার হয়ে গেল। তবে রায়কে তার কন্ডিশনের উপর ডিফেন্ড করা হাসপাতালে এভাবে বেশ কয়েকদিন থাকতে হবে। বেশ খানিকটা আগে রায়ের বাবা মা উভয়ই একসাথে হাসপাতাল থেকে বাড়িতে চলে গেছেন রায়ের পছন্দ সব খাবার রান্না করে নিয়ে আসতে। রায়ের বাবা মা চলে যাওয়ার পরপরই সেদিন যার বিয়ে হওয়ার কথা ছিল, অর্থাৎ রায়ের সে বান্ধবী ফোন দিয়ে বলল সে তার স্বামী এবং শ্বশুর বাড়ি দুজন মানুষকে সঙ্গে করে এখানে আসতেছেন রায়কে দেখতে। আমি রায়ের দিকে তাকিয়ে আছি। রায় আমাকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ফিক করে হেসে ফেললো এবং কিছু একটা বলতে গিয়েও থেমে যাই। পিছনে কারোর উপস্থিত টের পেলাম, হয়তো রায়ের বান্ধবী এসেছেন। তাছাড়া এখন রায়ের মা বাবা আসার কোনো প্রশ্নই আসে না। অতঃপর আমি পিছনে ফিরতেই মুহূর্তে থমকে গেলাম। আমার চোখগুলো যেন রূপকথার গল্পের কোনো এক রাক্ষসের চোখগুলোর মতো বড় বড় হয়ে যায়। রায়ের বান্ধবীর সাথে নিজের আপন ভাইকে দেখতে পাবো সেটা সত্যি আমার কল্পনা সম্পূর্ণ বাইরে ছিল। ভাইও আমাকে এভাবে এই অবস্থায় দেখে যেন বাকরুদ্ধ হয়ে যায়। হয়তো ভাবতেই পারেনি কখনো আমাকে আবার সে চোখের সম্মুখে দেখতে পারবে। ভাইয়ার পিছনে দিয়া নামক সে মেয়েটি এবং তার সাথে এক অচেনা ছেলেকে দেখতে পেলাম। দিয়াকে দেখে বছরের পর বছর দিয়া নামক মেয়েটার প্রতি জমানো রাগ আমার বুকটা যেন সেই মুহূর্তেই ফেটে যাচ্ছিল। দিয়া আপু আমাকে দেখে ভাইয়ার মতো অবাক পরিণত হয়। ভাইয়া আর দিয়া আপু অবাক হয় আমার দিকে তাকিয়ে রয়েছে এখনো। অতঃপর রায়ের বান্ধবী রায়ের এমন মর্মান্তিক ঘটনাতে দুঃখ প্রকাশ করে ভাইয়াকে ইঙ্গিত করে দেখিয়ে দিয়ে বললেন, ইনি আমার স্বামী,
এনার সাথে সেদিন আমার বিয়ে হয়েছিল। স্বামী হিসেবে ওনাকে পেয়ে আমি সত্যি ভাগ্যবান একজন নারী। তার মানে রায়ের বান্ধবীর সাথে সেদিন ভাইয়ার বিয়ে হয়েছিল। ভাইয়া এখন চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে রয়েছে। সঙ্গে দিয়ে আপু চুপ করে হুইল চেয়ারে মাথা নিচু করে বসে রয়েছি আমি। হঠাৎ ভাইয়া হুকচুকিয়ে আমাকে দেখিয়ে দিয়ে বলে ফেললো আমি কে। ভাইয়ের কথার জবাবে রায়ের বান্ধবী কিছু বলতে যাবে, তার আগেই দিয়ে আপু ব্যঙ্গ করে আমাকে উদ্দেশ্য করে বলল, আরে কেই বা হবে আর, নিশ্চয়ই বাড়ির কাজের ছেলে। এই ছোট লোক, বের হয়ে যায় এখান থেকে। আমরা তোর মতো ছোট লোককে দেখতে আসিনি এখানে, একজন নামকরা সুনামধর্ম ডাক্তারকে দেখতে এসেছি। আর আপনি কাদের কাজে রেখেছেন? আপনার এদের প্রতি কোনো ধার? অতঃপর দিয়া আপুকে হাতের ইশারায় থামিয়ে দিয়ে রায় নিজের বেশ খানিকটা কাছে দিয়ে দিয়া আপুকে ডেকে কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। রায়ের শরীর দুর্বল হলেও তারপরও থাপ্পড়টা হয়তো বেশ জোরেই দিয়েছে। দিয়া আপুর ফর্সা গালে পড়েছে, যা দিয়া আপুকে দেখলে স্পষ্ট বোঝা যায়। রায় যে হঠাৎ এমন কিছু করবে সেটা আমিও তেমন একটা ভাবতে পারিনি। সবাই যেন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। অতএব রায় দিয়া আপুকে উদ্দেশ্য করে জোরে জোরে কণ্ঠে বললেন, কারো সম্বন্ধে বলার আগে জেনে নাও সে আসলে কে। ও আমার ভালোবাসা, আমার স্বামী, আমার বেঁচে থাকার উৎস। খবরদার যদি আর একটা বার ওর সম্পর্কে উল্টাপাল্টা কিছু বলো, তাহলে তোমার অন্য গালে এসে দ্বিগুণ জোরে থাপ্পড় পড়বে। আমি রায়ের স্বামী। এই কথাটা শুনতেই ভাইয়া আর দিয়া আপু যেন পুরাপূর্ণ চমকে ওঠে। তাদের নিজের কানকেও হয়তো এখন বিশ্বাস বলে কিছু করতে পারছে না। হঠাৎ দিয়া আপুর পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা রায়কে উদ্দেশ্য করে বলে উঠল, হাউ ডেয়ার ইউ! আপনি আমার স্ত্রী গায়ে হাত তোলার সাহস কি করে পেলেন? জাস্ট শাট আপ। আপনার স্ত্রীর সাহস কি করে হয় না জেনে শুনে আমার হাজবেন্ডকে এইভাবে অপমান করার? জাস্ট এনাফ, গেট আউট অফ ফ্রন্ট দ্য মাই আইস, ইউ টু। রায়ের এরূপ রাগান্বিত কথা শুনে ছেলেটা আর কিছু বলল না। দিয়াবুকে নিয়ে গাড়ি মুড নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। তাদের পিছন পিছন ভাইয়াও চলে যায়। তবে যাওয়ার আগে বেশ কয়েকবার আমার দিকে তাকিয়েছিল। কিছু একটা বলতে গিয়েও না বলে নিশ্চুপ হয়ে চলে যায়। রায়ের বান্ধবী তাদের হাজার বাধা দেওয়ার চেষ্টা করেও পরিশেষে ঠিক ব্যর্থ হয়। অতঃপর রায়ের বান্ধবী রায়ের নিকট এসে অনুরোধ সহকারে বললেন, প্লিজ রায়, তুই কিছু মনে করিস না। আমার ননদ ঠিক বুঝতে পারেনি, না বুঝেই ভুল করে ফেলেছে। ওর পক্ষ থেকে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রায় তার বান্ধবীর কোনো কথাতেই ভ্রুক্ষেপ করল না। অতঃপর রায়ের বান্ধবী বেশ উপলব্ধি করতে পেরেছিল যে রায় খুব রেগে আছে, তাই আর কথা না বাড়িয়ে সেও আসি বলে চলে যান। আমি এটা ভেবে বেশ অবাক হচ্ছি, দিয়াপুর সাথে তাহলে রেয়াজের বিয়ে হয়নি? কিন্তু কেন? এতদিন অতীতের স্মরণীয় দিনগুলো কথাগুলো প্রায় ভুলেই গিয়েছিলাম, কিন্তু আবার সে পুরনো অতীত আমাকে তাদের খাদ্য হিসাবে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে এই ভেবে আমি কখন কি আর নিজের পরিবার, নিজ গ্রামের সম্মুখ মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না? আমি কি তাদের প্রত্যেকের চোখে এখন কুলাঙ্গার চরিত্রহীন ধর্ষক হিসাবে অস্তিম শ্বাস পর্যন্ত রয়ে যাব? আজ খুব ইচ্ছে হয়েছিল দিয়ে আপুকে প্রশ্ন করতে, সে কেন আমার সাথে এত বড় একটা অন্যায় করলো? কেন সবার সম্মুখে আমাকে পৃথিবীর নিকৃষ্ট একজন মানুষ হিসাবে চিহ্নিত করে দিল? আজ মন আমার খুব করে বলতে চেয়েছিল, কিন্তু কেন যেন কোনো এক অদৃশ্য বাধা আমাকে থামিয়ে দেয়। আমি হাজারবার চাইলে কেন যায় কিছু বলতে পারলাম না। হঠাৎ রায় আমাকে স্পর্শ করে বলল, কি হয়েছে? তোমার মন খারাপ? মনে তো হচ্ছে ওই মেয়েটার কথায় তুমি কষ্ট পেয়েছো। রায়ের কথার উত্তরে আমি বললাম, না রায়, আমার কষ্ট তো অন্য জায়গায়। আপনি কি জানেন, প্রতিটা মুহূর্ত আমি একটা ভেবে কষ্ট পাই, আমি কি কখনো নিজের আর নির্দোষ প্রমাণিত করতে পারবো না? সারা জীবনই কি এভাবে সবার সামনে একজন অপরাধী হয়ে রয়ে যাব? সুষ্ঠু বিচার কি পাবো না আমি? যতই অতীত থেকে নিজেকে সম্পূর্ণ লুকানোর চেষ্টা করি, ততই অতীত আমাকে ঠিক খুঁজে বের করে কষ্ট, যন্ত্রণা, বেদনা অনুভব করায়। হয়তো আর কখনো নিজেকে প্রমাণ করতে পারবো না আমি নির্দোষ। হয়তো আর হবে না মাথা উঁচু করে গ্রামের মাটিতে রাস্তার জুটিহীন হাঁটাহাঁটি করা, আর হবে না সেই নদীর ধারে কাশফুলদের মেলায় নিজেকে উৎসর্গ করে দেওয়া, হবে না আর পথ চলা, হাঁটাহাঁটি, বাবার হাতটি ধরে। আর হয়তো কেউ বলবে না, ওই যে দেখো সোনার টুকরো ছেলে। আগের সোনালি দিনগুলো স্মৃতি, প্রতিটা মুহূর্ত আমার চোখে অশ্রুসিক্ত করতে বাধ্য করে। আমি কাঁদতে পারি না আপনার সামনে, কারণ আমি জানি আমার কষ্টে আপনিও কষ্টিত হন। আমাকে কাঁদতে দেখলে আপনিও কাঁদেন,
তাই কাঁদতে হয় আমাকে সবার আড়ালে, রাতের অন্ধকারে। জানি না কি এমন পূর্ণ আমি করেছিলাম যে আল্লাহ আপনার মতো একজন সুন্দর মনের অধীশ্বরীর মনের গৃহিণী ঘরে আমার ঠাঁই করে দিয়েছেন। অতঃপর আর কিছু বললাম না। আমি চুপচাপ হুইল চেয়ারে বসে রয়েছি। হয়তো এই হুইল চেয়ারই আমাকে অষ্টিম শ্বাস পর্যন্ত বসে থাকতে হবে। নিয়তির খেলা, সৃষ্টিকর্তার ইচ্ছা মানতে তো হবেই। খুব ইচ্ছা করে আবার আগের মতো হাঁটতে, কিন্তু হয়তো আর হবে না আমার ইচ্ছে পূরণ। অশ্রুতে চোখ আমার কিছুটা ঝাপসা হয়ে আসছে। অতঃপর রায় বললেন, তুমি বাঁচবে মাথা উঁচু করে। আবার সেই পুরনো দিনকার মতো তোমার উপরে থাকা মিথ্যে কলঙ্কের দাগগুলো মুছে যাবে, থাকবে না আর। তুমি সবার সামনে ধর্ষক রূপে ভরসা রাখো সৃষ্টিকর্তার উপরে। তুমি নিশ্চয়ই আবার হাঁটবে, নিজের পায়ে হাঁটবে, উঠে দাঁড়াবে, দেখবে আবার জগৎটাকে নতুন রূপের বর্ণনায়। এই লড়াইটা তোমার একার নয়, স্বয়ং আমারও। অপেক্ষা করো, হয়ে যাবে ঠিক। তোমার সব কিছু মুছে যাবে, তোমার উপর থাকা সমস্ত অপবাদ। শাস্তি পাবে নিশ্চয়ই সে যে তোমাকে ফাঁসিয়েছিল, তার বানানো মিথ্যে মাকড়সার জালে। কেঁদো না তুমি, পেও না দুঃখ, সময় আসবে তোমারও। তুমি হাসবে সেই দিন, কাঁদবে দোষী, হয়ে যাবে সব ঠিক। কথাগুলো বলার পরপরই রায় তার হাত বাড়িয়ে আমার চোখের অশ্রু মুছে দিল। আমি সেই মুহূর্তেই রায়ের হাতটা ধরে রায়ের চোখের দিকে তাকিয়ে বললাম, রায়, আপনি হয়তো অবাক হবেন এটা শুনে যে আপনার বান্ধবীর স্বামী হচ্ছে আমার আপন বড় ভাই, যার সাথে আমার রক্তের সম্পর্ক। আমার কথাগুলো শুনে রায় অবাক হয়ে বলল, তার মানে নিশ্চয়ই যেই মেয়েরা তোমাকে অপমান করেছিল সেই দিয়া নামক সেই পাপী মেয়েটা। আমি অশ্রুসিক্ত নয়ন দুটো বন্ধ করে মাথা খানিকটা নিচু করে বললাম, হ্যাঁ। শিট, তুমি যদি সেই মুহূর্তে বলতে এই সেই মেয়ে যার মিথ্যা অপবাদে তোমাকে 9 বছর কারাগারে থাকতে হয়েছে, তাহলে সেই মুহূর্তে নিজে অসুস্থতার কথা ভুলে গিয়ে আরো কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিতে পারতাম। আপনি অসুস্থ, উত্তেজিত হয়ে পড়তেন, তাই হয়তো কোনো এক অদৃশ্য বাধা আমাকে সেই সময় থামিয়ে দিয়েছিল। এত চিন্তিত তুমি আমার জন্য? হ্যাঁ, আপনি ছাড়া কেই বা আছে যে এইভাবে পাশে থাকবে আমার? পা দুটো অচল, তা জানা সত্ত্বেও আমার কাছে আসবে, ভালোবাসবে, সেবা করবে, নানা অসুবিধার সম্মুখীন হবে, আমায় এত বিশ্বাস করবে। আমার কথার উত্তরে রায় কিছুটা হেসে দিয়ে বললেন, আমাকে আপনি বলা বন্ধ করে দিলেই কিন্তু খুশি হব। আর একবার আপনি করে বলে কথা বলবো না আর তোমার সাথে। আর এমনিতেই কথা না বলতে থাকতেও পারবো না তোমার সাথে, কারণ একটাই, তোমার প্রতি আমার বিশ্বাসটা গভীর, ভালোবাসাটা সত্য। আস্তে আস্তে সময়ের গতিতে 1 মাস পার হয়ে যায়। রায় এখন সম্পূর্ণ সুস্থ। এই 1 মাসে আর রায়ের বান্ধবী হাসপাতালে রায়কে দেখতে আসেনি। হয়তো তার চোখেও ধুলো মিশ্র করিয়ে দেওয়া হয়েছে। সুস্থ হওয়ার পরপরই রায়কে ধীরে ধীরে আমার কাছে যেন কেমন একটা অদ্ভুত লাগতে আরম্ভ করে। কারণ রায় আর আগের মতো আমায় তেমন একটা কেয়ার করে না। কাজের চাপে হয়তো এইভাবে ব্যাপারটা উড়িয়ে দিলেও পরবর্তীতে ব্যাপারটা উড়িয়ে দিতে পারলাম না। দিন দিন আমার প্রতি রায়ের অবহেলা বেড়েই যাচ্ছে, যা আমার কাছে অসহীন, কষ্টকর, যন্ত্রণা, বেদনাদায়ক। চোখের পাতা মিলে ঘুমানোর চেষ্টা করেছি, কিন্তু ঘুম আসছে না। আমার ঘুম কেড়ে নেওয়ার মানুষটা বেশ আরামেই আমার পাশে নিশ্চিন্ত গভীর নিদ্রায় রয়েছেন। চোখের পাতা বন্ধ করলাম, মনটা কাল ভয় ভীতুতে সম্পূর্ণ ভরে গেছে। এটা ভেবে হঠাৎ রায়ের কি হলো। পরের দিন সকালে রোজকার মতো হুইল চেয়ারে বসে চা খাচ্ছিলাম। সেই মুহূর্তে কোথা থেকে যেন রায় এসে আমার হাত থেকে চায়ের কাপটা ফ্লোরে ফেলে দিয়ে সর্বোচ্চ শক্তি প্রদান করে প্রথমবারের মতো থাপ্পড় বসিয়ে দেয় আমার গালে। আমি সেই মুহূর্তে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেছিলাম। মনের মধ্যে খুব ভয়ও হচ্ছে বটে। আমি কি কোনো ভুল করে ফেলেছি যে রায় আমাকে আজ এইভাবে থাপ্পড় মারল? অবাক করা চাহনিতে অশ্রুসিক্ত নয়নে রায়ের দিকে তাকালে রায় মুখ ফিরিয়ে নিয়ে রাগান্বিত কণ্ঠে বলল, সত্যি আমি ভুল ছিলাম, আমি বেঠিক ছিলাম। তুমি সত্যি একজন ধর্ষক, কুলাঙ্গার, চরিত্রহীন। রায়ের মুখ থেকে যে এই একসময় 3টা বাক্য শুনতে পাবো তা সত্যি ভাবতে কল্পনাও করতে পারিনি। আমি যে এতদিন আমার পাশে ছিল, আমাকে সাপোর্ট করেছিল, ভালোবেসেছিল, বিশ্বাস করেছিল, আর আজ স্বয়ং তার মুখে এই 3টা কথা শুনে আমি সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেছিলাম। অবাকের সর্বোচ্চ সীমা অতিক্রম করে বোবা রূপে রূপান্তরিত হয়ে গেছিলাম। চোখের অশ্রু তীব্র আকারে বেয়ে বেয়ে পড়তে আরম্ভ করে। বুকের ভিতরটা কষ্টের আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। অতএব রায় আবার বলল, আমি ভুল ছিলাম তোর মতো চরিত্রহীনকে বাড়িতে আশ্রয় দিয়ে, ভুল করেছিলাম তোর মতো এক ধর্ষণকে বিয়ে করে। ভুল হয়েছিল আমার,
তোর মতো এক কুলাঙ্গারের সাথে বিয়ে নামক এই পবিত্র সম্পর্কে আবদ্ধ হয়ে। আজ আমি আমার করা ভুলগুলো সংশোধন করব। তোর মতো একজন ধর্ষকের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তোরা জানোয়ার, নিকৃষ্ট পশু। তোদের মতো নারী দেহ লোভী দর্শকদের বাঁচার কোনো অধিকার হয় না। তোদের শুধু মরার অধিকার আছে, বেঁচে থাকার নয়। কথাগুলো বলার পর পরে রায় একটা পিস্তল বের করে আমার দিকে তাক করলো। মুহূর্তে আমার চোখ জোড়া বড় বড় হয়ে যায়। কি হচ্ছে এসব আমার সাথে? রায় কেন হঠাৎ আমার সাথে এরূপ আচরণ করছে? হঠাৎ রায় পিস্তলটা চালিয়ে দেয়। নিমিষেই আমার চারপাশটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়ে। গুলিটা এসে আমার বুকে ভেদ করে পিছন থেকে বেরিয়ে যায়। ঠাস করে ফ্লোরে লুটিয়ে পড়লাম। বুক থেকে গলগল করে রক্ত ফ্লোরে কয়েক সেকেন্ডের মধ্যে রঙিন হয়ে যায়। হয়তো আর এই যাত্রায় হবে না বেঁচে ফেরা। ধীরে ধীরে হচ্ছে শীতল আমার দেহ। খানিক পর আছি মৃত্যুর দুয়ারে। উঠিয়ে নেওয়ার জন্য আসছে সে। চারিদিকে গুটগুট অন্ধকারে লাগছে। আমার চোখগুলো প্রায় চিরতরে বন্ধ হয়ে যাওয়ার শিকড়ে রয়েছে। তাকিয়ে আছি রায়ের দিকে। অষ্টিম শ্বাস পর্যন্ত হয়তো এভাবেই থাকব। চোখের কোণা থেকে পড়া অনবরত আমার অশ্রু মিশ্রিত হয়ে যাচ্ছে আমারই দেহে তাজা রক্তের সাথে। রায়ের মুখে হাসি, তবে চোখে জল। হাতে পিস্তল, মাথা নিচু, বুকে প্রশান্তি, অন্তরে ব্যথা। হঠাৎ রায় পিস্তলটা নিজ মাথায় বরাবর তাক করলো এবং আমার দিকে একবার তাকে নিজ অষ্টু সিনাক্ত নয়ন জোড়া বন্ধ করে ট্রাগারটা হালকা স্পর্শ করে বেশ খানিকটা জোরে চাপ দিল। না বলে চিৎকার করে চোখের পাথা মেলে উঠতে বসলাম। চারিদিকে অন্ধকার। ডিম লাইটের হালকা আলোতে দেখা যাচ্ছে পাশে গভীর নিদ্রায় রয়েছে রায়। তার মানে এতক্ষণ আমি দুঃস্বপ্ন দেখেছিলাম। ঘামে আমার শার্টটা ভিজে একবার বুকের ভিতরটা ভয়ে এখনো ধুপ ধুপ করছে। রাত হয়তো অনেক গভীর। বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, সে সাথে বিকট শব্দে বজ্রপাত। ও বজ্রপাতের শব্দ আমি ছোট্টবেলা থেকেই ভয় পাই। আজও তার ব্যতিক্রম হলো না। খোলা জানালা দিয়ে প্রচন্ড বেগে ঠান্ডা বাতাস বয়ে আসছে রুমে। শরীরটা বারবার শিউরে উঠছে। কাঁপুনি শুরু হয়ে গেছে। মাথা ঘোরাচ্ছে, ঝিমঝিম করছে, কষ্ট হচ্ছে, অস্বস্তি লাগছে, খারাপ লাগছে। শীতে কাঁপছি, যন্ত্রণায় কুকিয়ে উঠছি। না, আর পারছি না এত যন্ত্রণা সহ্য করতে। অতঃপর একটু জোরেই কুকিয়ে উঠলাম। হঠাৎ রুমের লাইট জ্বলে উঠলো। তাকিয়ে দেখি রায় আমার দিকে তাকিয়ে রয়েছে। হয়তো বেশ আন্দাজ করতে পেরেছে আমি অসুস্থ বোধ করছি। অতএব রায় আমাকে স্পর্শ করলো এবং সাথে সাথে চমকে উঠে বলল, শরীরটা জ্বরে পড়ে যাচ্ছে আর তুমি আমায় নারীকে যন্ত্রণায় কুকাচ্ছ? না, আমার তেমন কিছু হয়নি, আমি ঠিক আছি। একদম চুপ। কথাটা বলার পরপরই রায় ওষুধ বের করে আমায় খাওয়াই দিল এবং ঝাঁঝালো কণ্ঠে বলল, তোমাকে কতবার বলেছিলাম খারাপ লাগবে বা অসুস্থ বোধ করলে আমাকে বলবে, নীরবে সহ্য করতে বলিনি? খোলা জানালা দিয়ে বয়ে আসা ঠান্ডা বাতাস এখন আমায় অসুবিধার কারণ হয়ে দাঁড়াচ্ছে, যা বেশ উপলব্ধি করতে পেরেছিল। রায় তার হয়তো দ্রুত জানালাটা বন্ধ করে একটা কাঁথা টেনে দিল আমায়। লাইট বন্ধ করে দিয়ে পিছন থেকে আমায় জড়িয়ে ধরে মাথা হালকা স্পর্শে হাত বুলিয়ে দিয়ে বলল, আর কোনোদিন আমার থেকে এসব লুকাবে না। আজ আর রায়কে খুব একটা অদ্ভুত লাগছে না। আমার আগের মতো সেই রায়কে এই মুহূর্তে অনুভব করতে পারছি। পরের দিন আর বিছানা থেকে উঠার শক্তি ধীরে ধীরে খুঁজে পেলাম না, কারণ জ্বর বেড়ে গেছে আগের তুলনার চেয়েও। অতএব 2 দিন পর সম্পূর্ণ সুস্থ অর্জন করলাম আমি। এই 2 দিনে রায় কোথাও যায়নি। সব কাজ ফেলে দিয়ে সবসময় আমার নিকট থেকেছে, সেবা করেছে। আমি হয়তো শুধু রায়কে এতদিন কিছুটা সন্দেহের দৃষ্টিতে দেখছিলাম। হয়তো সত্যি সত্যি কাজের অনেক চাপ ছিল, তাই তখন অতটা কেয়ার করতে পারিনি। ওয়াশরুম থেকে বের হলাম। রায় অতঃপর নিজ পছন্দ অনুযায়ী আমায় একটা শার্ট পরিয়ে দিয়ে বলল, আজ আমরা 2 জন তোমার গ্রামে তোমার বাড়িতে যাচ্ছি। রায়ের এমন কথা শুনে আমি বেশ কিছুটা অবাক হয়ে বললাম, তুমি কি পাগল হয়ে গেছো? হঠাৎ এসব কি বলছো তুমি? না, আমি কেন পাগল হব? নিশ্চয়ই কাউকে পাগল বানানোর জন্যই যাচ্ছি। মানে? উফ, সেটা ওখানে গেলেই বুঝতে পারবে। কিন্তু তারা আমাদের মেনে নিবে না। কেন বুঝতে চাইছো না? দূর দূর করে অপমান লঞ্চিত করে তাড়িয়ে দিবে। আমি চাই না আমার জন্য তুমি সেখানে অপমানিত বোধ করো, তাই সেখানে না যাওয়াটাই আমার মতে উত্তম। আমি থাকতে তোমার ভয় কিসের? এবার আর তুমি অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না। বিশ্বাস রাখো সৃষ্টিকর্তার উপরে। কিন্তু না শাওরিয়ার, আর কিন্তু নয় কোনো। পরিশেষে আবার সেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম।
তবে এইবার একা নয়, সঙ্গে কাউকে নিয়ে। জানি না ঠিক ওইখানে যাওয়ার পর ঠিক কি হতে চলেছে। কেন যেন আমার মন বলছে কিছু একটা ঘটতে চলেছে। অতঃপর অনেকটা জার্নির পর গাড়ি এসে থামে আমার নিজ গ্রামের নিজ বাড়ির সামনে। রায় আমাকে বেশ সতর্কর সাথে গাড়ি থেকে নামালো। আমাদের বাড়িটা 4 তলা বিশিষ্ট। 2 তলার বেলকনিতে দাঁড়িয়ে আছে রায়ের সে বান্ধবী, অর্থাৎ নিজ আপন ভাইয়ের স্ত্রী। আমাদের দেখে যেন তিনি বেশ অবাক পরিণত হন এবং দ্রুত বেলকনিতে থেকে চলে গেলেন। অতঃপর হুইল চেয়ারে স্পর্শ করে রায় আমাকে দরজার নিকট নিয়ে আসে। মনের গভীরে এই মুহূর্তের প্রচুর পরিমাণ ভয় সম্মুখীন হতে হচ্ছে আমায়। দরজা করা নাড়ার বেশ কিছুক্ষণ পর কেউ একজন এসে দরজা খুলে দেয়, হয়তো ভাইয়া রায়কে উদ্দেশ্য করে বলল, ও তাহলে পরিশেষে এসেই পড়েছে আমাদের বাড়িতে। আপনার ব্যাপারে যা অজানা ছিল সবই জানলাম, শুনলাম আমার স্ত্রীর কাছ থেকে, অর্থাৎ আপনার বান্ধবী রিনার কাছ থেকে। আপনি হয়তো ভাবতে পারছেন না যে আপনি কত বড় ভুল করেছেন। ভাইয়ার কথার জবাবে রায় বলল, ভুল আমি করিনি, ভুল করেছেন আপনারা। প্লিজ অযথা কথা বাড়াবেন না। এখানে ওর মতন এক ধর্ষক পঙ্গুকে কেন নিয়ে এসেছেন? বেশ হয়েছে, পায়ে চলার ক্ষমতা হারিয়ে ফেলেছে। ওর মতন ধর্ষকদের তো বেঁচে থাকারই কোনো অধিকার নেই। ভাইয়ার কথা শুনে রায় কিছুটা রেগে গিয়ে বলল, যদি ইচ্ছে এখন অপমান করুন ওকে, কিন্তু দিন শেষে আবার এমনটা যেন না হয় যে আপনি ওর কাছে ক্ষমা চাইছেন। জানি না রায় এখন ঠিক কি করতে চাইছে। অতঃপর ভাইয়াকে আর কিছু বলতে না দিয়ে রায় জোর করে আমাকে নিয়ে বাড়ির ভিতর প্রবেশ করে। সবাই একত্রিত হয়ে বসে রয়েছিল। আমাদেরকে দেখে সবাই বসা থেকে যে যার মতো উঠে দাঁড়িয়ে পড়ে। দিয়াপু এগিয়ে এসে চিৎকার করে বলতে লাগলো, ওদের বাড়িতে ঢুকতে দিয়েছে কে? দিয়াপুর কথার উত্তরে রায় বেশ শান্ত গলায় বলল, তোমার মতো এক নিকৃষ্ট নারীকে কেই বা এই বাড়িতে থাকতে দিয়েছে? 2 বেলা 2 মুঠো অন্ন তুলে দিচ্ছে। রায়ের কথার উত্তরে দিয়াপু কিছু বলতে যাবে, তার আগে চাচা বললেন, এই তোমার সাহস কি করে হয় আমাদের বাড়িতে দাঁড়িয়ে স্বয়ং আমার মেয়েকে অপমান করার? রায় বেশ কিছুটা হেসে বলল, সাহসের কি বার দেখলেন? এরপর তো আমি পায়ের জুতা খুলে আপনার মেয়েকে আঘাত করব, তখন আমি চাইলেও কিছু করতে পারবে না। মাথা নিচু করে হুইল চেয়ারে বসে আছে আবি। মাঝে মাঝে চুপ করে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে, অর্থাৎ বাবার দিকে তাকাচ্ছি। আগের চোখ কেমন একটা যেন হয়ে গেছে। হয়তো বাবা নিজের যত্ন নিতে ভুলেই গেছেন। মাথায় তেমন কিছু ধরছে না আমার। রায় ঠিক কি করতে চাইছে? ও রায়ের এরূপ কথা শুনে দিয়াপু রেগে গিয়ে বলল, হাউ ডিয়ার ইউ, আপনার সাহস কি করে হয় আমাকে এভাবে অপমান করার? দিয়াপুর কথার উত্তরে রায় ধমক দিয়ে বলল, জাস্ট শাট আপ ইউ ব্যাড গার্লস। এই আপনার সমস্যা কি? আপনি এখানেই বা এসেছেন, আর আপনার লজ্জা করে না আমাদের বাড়িতে এসে আমাকে অপমান করতে? দিয়াপুর কথাগুলো শুনে রায় কিছুক্ষণ হেসে বলল, এখানে এসেছি সবার সামনে তোর মুখোশ উন্মুক্ত করার জন্য এবং আমার স্বামীর উপর থাকা সমস্ত কালো দাগ ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্নতে রূপান্তরিত করতে। আর নিকৃষ্ট মানুষদের অপমান করতে আমার বেশ আনন্দই লাগে। রায়ের কথাগুলো শুনে দিয়াবু রেগে যেন আগুনের গোলা। অতঃপর দিয়াবুকে বাধা প্রমাণ করে চাচা বলল, তুমি কিন্তু মাত্রা সীমা অতিক্রম করে যাচ্ছ। লজ্জা বলতে যদি তোমার কিছু থাকে তাহলে চলে যাও এখান থেকে। অতঃপর রায় চাচাকে উদ্দেশ্য করে বলল, যদি আপনার লজ্জা বলতে কিছু থাকে তাহলে চুপ থাকুন। আমি এখানে অযথা কথা বলাতে আসিনি, আসল সত্য প্রকাশ করতে এসেছি। ধর্ষণের পরপরই কেউ প্রেগনেন্ট হয়ে যায় না। কথাটা বলার সাথে সাথে রায় একটা মেডিকেল রিপোর্ট ছুঁড়ে মেরে আবার বলল, সেদিন ডক্টর মেডিকেল রিপোর্টে উল্লেখ করেছিল রিয়ার সাথে শারীরিক সম্পর্ক করা হয়েছে, তো আসল সত্য তো এটাই যে সেদিন দিয়ার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়নি। সেদিনকার রিপোর্ট মিথ্যে ছিল। আসল রিপোর্ট সবার সম্মুখেই পড়ে আছে ফ্লোরে, যেখানে লেখা আছে দিয়া আগের থেকেই প্রেগনেন্ট ছিল। বিশ্বাস নলে রিপোর্টটা ফ্লোর থেকে উঠিয়ে সবাই দেখতে পারেন। রায়ের কথাগুলো শুনে সবাই যেন চমকে ওঠে। না চাইতেও ভাইয়া ফ্লোর থেকে রিমোটটা উঠিয়ে মাথা নাড়িয়ে বলল, সত্যি তো। কিন্তু দিয়া আপু চিৎকার করে তখন বলল, কি হচ্ছে এসব? 9 বছর আগের ঘটনা সম্পর্কে আবার কেন ঘাটাঘাটি করা হচ্ছে? আর এই মহিলা একের পর এক মিথ্যা কথা বলেই যাচ্ছে, তারপরও সবাই কেন চুপ?
দিয়াপুর কথাগুলো শুনে রায় মুচকি হাসলো এবং সাথে সাথে একজন ডাক্তারকে টেনে ইসড়ে কয়েকজন পুলিশ বাড়ির ভিতর প্রবেশ করালো। ডাক্তারটির মুখ খানিক লাল রয়েছে, হয়তো সম্মুখীন হতে হয়েছে পুলিশের আঘাতের। অতঃপর ডাক্তার নিজ ভুল স্বীকার করে দিয়া আপুকে দেখিয়ে দিয়ে বলছিল, সেদিন দিয়া আপু ডাক্তারকে অপ্রকাশ্যে মোটা অঙ্কের টাকা দিয়ে আসল রিপোর্টটা না দিয়ে মিথ্যা রিপোর্ট দিতে বলেছিল। ডাক্তারের কথাগুলো শুনে সবাই যেন ধীরে ধীরে অবাকের শীর্ষ স্থানে অতিক্রম করে ফেলে। দিয়া আপু এখন বেশ মনে মনে ভয়ের সম্মুখীন হচ্ছে। অতঃপর রায় আবার বলল, তো এবার খুব ভালো করেই বোঝা যাচ্ছে সেদিন ভিডিওটাও মিথ্যে ছিল। সেদিন শাওরিয়ার ঘুমের ওষুধ খাইয়ে জ্ঞানহীন করে ওর সাথে এমন নোংরা ভিডিও করা হয়েছিল, যা এখন আপনারা বিশ্বাস করতে বাধ্যই বাধ্য। এখন আর চুপ করে থেকে কোনো লাভ নেই দিয়া, ভালো এটাই হবে সত্যিটা বলে দিই। সেদিন মিথ্যে প্রমাণের ভিত্তিতে একজন নির্দোষকে 9 বছর শাস্তি পেতে হয়েছিল, আর আজ সত্য প্রমাণের ভিত্তিতে তোমার মতো এক পাপী রক্তে মাংসে করা নিকৃষ্ট নারীর বিচার হবে। পরিষদের শাস্তি তোমাকে পেতেই হবে। এখন আর হাজারটা মিথ্যের আশ্রয় নিলেও কোনো লাভ হবে না। সেদিন সময়টা তোমার ছিল, এক পাপিষ্টার হাতে ছিল, কিন্তু আজ সময়টা এক সত্যিবাদের হাতে। আজ তুমি কাঁদবে, হ্যাঁ সে হাসবে। হঠাৎ বাবা এগিয়ে গিয়ে দীপাকে কষে কয়েকটা থাপ্পড় দিয়ে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, দয়া লাগে, আসল সত্যটা বল এবার। দিয়া আপু এখনো চুপ করে রয়েছে, কিছু বলছে না। আর এমনিতেও তো বলার কি বা আছে তার কাছে। অতঃপর রায় আরো বেশ কিছু প্রমাণ উপোক্ত করার পর দিয়া আপু আর চুপ করে থাকতে পারল না, কান্নায় বসে পড়লো ফ্লোরে এবং বলতে আরম্ভ করলো, হ্যাঁ আমিই দোষী, আমি ফাঁসিয়েছি আমার বোনা মাকড়সার জালে। আমি রিয়াজ নামের একটা ছেলেকে ভালোবাসতাম। আমি সম্পূর্ণ অন্ধ ছিলাম ওর প্রেমে, এমনকি ওর সাথে শারীরিক সম্পর্ক পর্যন্ত করেছি আমি। সেদিন যখন শাহরিয়ার রিয়াজকে থাপ্পড় মেরেছিল, তখন রিয়াজ আমার সাথে সম্পর্ক ভেঙে দিতে চেয়েছিল। তাই আমি রেগে গিয়ে মেসেঞ্জারে বাজে মেসেজ ভিডিও পাঠানোর কথা বলে শাহরিয়াকে ফাঁসাতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। পরবর্তীতে যখন জানতে পারি আমি প্রেগনেন্ট, তখন রিয়াজকে এ কথা বললে ও উত্তরে বলেছিল আমাকে তখনইও বিয়ে করবে, যখন আমি তার কথা অনুযায়ী শাহরিয়াকে এভাবে ফাঁসাবো। দিন যতই এগোচ্ছিল আমার প্রতি রিয়াজের অবহেলা ততই বাড়ছিল। পরিশেষে আর সহ্য করতে পারছিলাম না আমি। এমনিতেই শাহরিয়ার প্রতি আগে থেকেই আমার একটা রাগ ছিল, হিংসে ছিল। তাই পরিশেষে আমি রিয়াজের কথায় রাজি হয়ে যাই। প্ল্যান অনুযায়ী শাহরিয়াকে মিথ্যা বেড়াজালে ফাঁসিয়ে দেই। ওকে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট মানুষ হিসাবে সবার সামনে দাঁড় করায়। সম্পূর্ণ ধ্বংস করে দেই শাহরিয়াকে। কিন্তু পরিশেষে কি পেলাম আমি? রিয়াজও আমার সাথে বেইমানি করলো, আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো। তাই আমি ওকে ভাড়াটে গুন্ডা লাগিয়ে খুন করাই এবং পেটে থাকা বাচ্চাটাকেও আমি নষ্ট করে ফেলি। এমনকি অ্যাক্সিডেন্ট করিয়ে শাহরিয়া পায়ে দাঁড়ানোর ক্ষমতাও আমি কেড়ে নিই। হ্যাঁ, সব কিছুর পেছনে আমি রয়েছি। আমাকে ক্ষমা করো সবাই। আজ আমার প্রচুর হাসতে ইচ্ছে করছে, মন খুলে হাসতে ইচ্ছে করছে। জানি না শেষ কবে হেসেছিলাম, তবে আজ হাসি, মন খুলে হাসছি। দিয়াপুর কথাগুলো শুনে ভায়া হাঁটু গেড়ে বসে পড়লেন। বারবার নিজের বুকে হাত দিচ্ছে, জানি না কেন। অতএব রায় আবার বলল, এই কথা তো বিশ্বাস করলে না যে তুমি আর তোমার বাবা মিলেই শাওরিয়ারের মাকে খুন করে সেটাকে হার্ট অ্যাটাকের রূপ দিয়েছ। রায়ের এমন কথা শোনার পরপরই সবাই সহ আমি পর্যন্ত অবাক হয়ে রায়ের দিকে তাকালাম। সবাই যেন এই কথাটার জন্য প্রস্তুত ছিল না। চাচাও বেশ ঘাবড়ে আছে, ভয়ে ভীতির মাঝে রয়েছে। দিয়াপু এবার আগের তুলনায় নিজের কান্নার মাত্রাটা বাড়িয়ে দিয়ে বলল, হ্যাঁ, আমি আর বাবা মিলে শাহরিয়ার মাকে হত্যা করেছি। শাহরিয়ার মা সব জেনে গিয়েছিল, তাই আমি ওনাকে হত্যার চেষ্টা করার সময় বাবা আমাকে ধরে ফেলে। বাবার কয়েকটা থাপ্পড় খেতে আমি সব সত্যি বলে দিই বাবাকে, কিন্তু পরক্ষণে বাবা স্বয়ং শাহরিয়ার মাকে হত্যা করতে আমাকে সাহায্য করে। কারণ একটাই, সেটা হলো ধন সম্পত্তির লোভ। কিন্তু সব শেষ হয়ে গেল, ফাঁস হয়ে গেল। এই মহিলা আমার সব খেলার সমাপ্তি ঘটিয়ে দিল। অতঃপর রায় দিয়াপুর কথাগুলো বলার পরপরই রায় তার নিজ জুতোটা খুলে দেয়া নামক নিকৃষ্ট এক নারীর গালে বেশ কয়েকটা বসিয়ে দিয়ে বলল, তোমার মতো নারীর কোনো ক্ষমা হয় না। অতঃপর পুলিশ দিয়াপু আর চাচাকে থানায় নিয়ে যায়। তবে
তাদের থানায় নিয়ে আসার আগে গ্রামের নারী পুরুষ উভয়দের হাতে গণপিটানি খেতে হয়েছিল। অতএব বাবা এত কিছু নিতে না পেরে হার্ট অ্যাটাক করেন। বাবাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসার কারণে বাবা বেঁচে যান। অতএব বাবা আর ভাইয়া উভয় আমাকে ঘিরে কান্নায় ভেঙে পড়েন। ভাইয়া প্রায় আমার পায়েই পড়ে গিয়েছিল। পরিশেষে তাদের ক্ষমা করে দিই আমি। চাচার যাবৎ জীবন কারাদণ্ড আর দিয়াপুর ফাঁসির কার্যক্রম করা হয়। চোখের সামনে দিয়াপুর ফাঁসি দেখেছি আমি এবং হুইল চেয়ারে বসে সেই মুহূর্তে হাসি থামাতে পারিনি আমি। মৃত্যুর পর দিয়াপুর লাশটা মর্গে নিয়ে আসার সময় খাদে পড়ে যাওয়াই ভাগ্যক্রমে গাড়ির ড্রাইভার বেঁচে যান। তবে দিয়াপুর লাশটা গাড়ির সাথে খাদে পড়ে গিয়ে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। আবার আগের মতো সবকিছু ঠিক হয়ে যায়। আমাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এবং পরিশেষে আমি আবার নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা ফিরে পেতে সক্ষম হই, যা সম্পূর্ণ রায়ের জন্যই হয়েছে। আমি সত্যিই ভাগ্যবান। রায়ের মতো এক সুন্দর ও পবিত্র মনের অর্ধশালী এক নারীকে নিজের জীবনসঙ্গী হিসাবে পেয়ে আজ আমার সুখের কোনো কমতি নেই, হাসির কোনো কমতি নেই। সবকিছুই যেন রায়কে ঘিরে। রায়কে পেয়ে আমার জীবন সম্পূর্ণ পরিপূর্ণ, সমাপ্ত। গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। গল্পটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই একটা শেয়ার দিয়ে আমাদের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।